আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 ব্যাচ তোমরা যারা এবার এইচএসসি 28 হিসেবে আমাদের মাঝে পরিচিত হচ্ছে, তোমাদের জন্য এই ভিডিওটা। এছাড়া মূলত যারা যখনই এইচএসসি তে উঠবে এসএসসির পরপর, তাদের এই ভিডিওটা দেখা খুব খুব গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে একটু ক্যালকুলাস নিয়ে আলোচনা করব। এখন কথা হচ্ছে, ক্যালকুলাস আসলে ম্যাথে তোমরা যখন শিখবা, এটা তোমাদের শিখতে শিখতে অলমোস্ট ফার্স্ট ইয়ার শেষের দিকে টাইমে ক্যালকুলাসটা শেখা শুরু করে স্টুডেন্টরা। বাট আমাদের ফিজিক্স পড়ার সময় ক্যালকুলাসের অনেক কনসেপ্ট টুকটাক চলে আসে, আর ফার্স্ট টাইমে আমাদের তখন ওগুলা দেখার পর, স্টুডেন্ট হিসেবে তখন দেখার পর আমাদের কাছে ওগুলা কমপ্লিকেটেড লাগে। তখন মনে হয় যে ফিজিক্স মনে হয় অনেক কঠিন। তো ক্যালকুলাসের যেই মিনিমাম কনসেপ্টটুকু থাকলে তুমি ফিজিক্সকে তোমার কাছে কঠিন মনে হবে না, সেটা নিয়ে হচ্ছে আজকে এই আলোচনা করাটা। তো এটা একটা গল্পের মতন এই আলোচনাটা হবে। তো সত্যি কথা বলতে গেলে ক্যালকুলাসের ডিপ নলেজ বা একদম বেসিক তোমরা তো ক্যালকুলাস করার সময় শিখবা। এখন আমি তোমাদেরকে জাস্ট কিছু জিনিসের সাথে পরিচয় করে রাখবো, যেগুলো তোমার ফিজিক্স পড়তে তোমার কাজে লাগবে। মানে ফিজিক্সে তোমার কাছে যখন এই কনসেপ্টগুলো আসবে ক্যালকুলাসে, তখন তোমার মাথার উপর দিয়ে যাবে না, মাথার ভেতর ব্রেন দিয়েই যেন যায়। ঠিক আছে? ওকে। তো দেখো, ক্যালকুলাস খুবই মজার একটা কনসেপ্ট। কি কারণে মজার একটা কনসেপ্ট? দেখো, তোমরা হচ্ছে জেনারেল ম্যাথে পরিমিতি এগুলো তো পড়ে আসছো। তো পরিমিতি পড়ে আসার কারণে তুমি কিন্তু দেখো এই সকল শেপের ক্ষেত্রফল বের করতে পারো। যেমন এটা একটা ত্রিভুজ, তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারো। তারপর তোমরা হচ্ছে হয়তোবা আয়ত, সামান্তরিক, রম্বস এগুলো দিলেও এগুলোর ক্ষেত্রফল বের করতে তোমাদের সমস্যা হওয়ার কথা না, যেহেতু তোমরা এসএসসি পার করে আসছো। তোমরা ইভেন হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলও বের করতে পারো, তাই না? তোমরা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলও কিন্তু বের করতে পারো। বাট এখন আমি তোমাকে বললাম যে তোমরা আমাকে হচ্ছে যে এই শেপটা হচ্ছে একটা ক্ষেত্রফল বের করে দেখাও। এই শেপটা ক্ষেত্রফল মানে ও যতটুকু জায়গা দখল করে আছে, তাই না? ক্ষেত্রফল মানে কি? এই যে যতটুকু জায়গা দখল করে আছে, এই জায়গার পরিমাণটা কত, সেটাই তো হচ্ছে ক্ষেত্রফল, তাই না? তুমি আমাকে হচ্ছে এই ক্ষেত্রফলটা বের করে দেখাও। বুঝতে পারছো? এইচএসসি 28 ব্যাচ তোমাদের জন্য ইতিমধ্যে আমাদের কিন্তু একটা প্রিবুকের জন্য ফর্ম দেওয়া হয়েছিল, যেখানে হচ্ছে তোমাদের সায়েন্সের সাবজেক্ট সহ বাংলা, আইসিটি এগুলো কিন্তু আমরা আমাদের স্কুল ম্যাথমেটিক্স প্ল্যাটফর্ম থেকে তোমাদের জন্য নিয়ে আসতে যাচ্ছি। তো আমাদের এখন প্রিবুক চলছে। এই গুগল ফর্মের লিঙ্কটা হচ্ছে কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই পূরণ করে ফেলবা। এখানে কিন্তু দেওয়া আছে ম্যাথ, ফিজিক্স কে পড়াবে। হ্যাঁ, আমি থাকবো, তোমাদের ব্যাকআপ হিসেবে থাকবে তোমাদের রাফি ভাইয়া, গুয়েটেন ভাইয়া, তারপর হচ্ছে ঢাকা মেডিকেলের হচ্ছে তৌসিফ ভাইয়া তোমাদের থাকবে কেমিস্ট্রি বায়োলজির কাজের জন্য, রায়হান স্যার থাকবে আইসিটির জন্য, ঠিক আছে? সাকিব ভাই বাংলার জন্য থাকবে, তোমরা তাকে চিনো। তো কে পড়াবে, কোন কোন সাবজেক্ট, সবকিছু গুগল ফর্মে বিস্তারিত দেওয়া, কোর্স পেমেন্ট সহ দেওয়া। তোমরা এটা ফর্ম ফিল আপ করে যে যে সাবজেক্ট পড়তে চাও সেটা চুজ করে ফেলবা। রেকর্ড নাকি লাইভ, এখন পর্যন্ত প্রায় 95% রেকর্ডেড ক্লাসই রেকমেন্ড আসছে। তো তোমার কোনো অভিমত থাকলে জানাই, এটা গুগল ফর্মটা ফিল আপ করে ফেলো। আমাদের ক্লাস কিন্তু খুব দ্রুতই শুরু হয়ে যাবে। তো তোমরা যারা আমাদের মাধ্যমে ইন্টারমিডিয়েটটা শুরু করতে চাও, একটা ভালো প্রিপারেশন নিতে চাও, তারা এটা পূরণ করতে পারো। আশা করি একটা বেস্ট সার্ভিস পাবা আমার পক্ষ থেকে। অন্তত ম্যাথ, ফিজিক্স এর ক্ষেত্রে কোনো গ্যাপ তোমরা পাবা না ইনশাল্লাহ। তো দ্রুত ফর্ম ফিল আপ করে ফেলো আর আমাদের ক্লাসটা দেখতে থাকো। আচ্ছা, তো তুমি এখন আমাকে বলবা যে ভাইয়া দেখেন, আমি তো হচ্ছে ত্রিভুজ হচ্ছে ধরেন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অথবা খুব বেশি গেলে দুইটা বাহু, মধ্যবর্তী কোণ, তিনটা বাহু দেওয়া থাকলে, আমি এসব কনসেপ্ট জানলে, দেওয়া থাকলে আমি ক্ষেত্রফল বের করে দিতে পারবো। চতুর্ভুজের ক্ষেত্রে আমাকে যদি এটা আয়ত হয়, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে পারবো। রম্বস হলে দুইটা কর্ণ দেওয়া থাকলে আমি ক্ষেত্রফল বের করতে পারবো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ওই সমান্তরাল দুইটা বাহুর দৈর্ঘ্য আর মধ্যবর্তী দূরত্বটা জানলে আমি ক্ষেত্রফল বের করতে পারবো। বাট এটা কিসের শেপ? এটা কিন্তু কোনো ফিক্সড শেপের মধ্যে পড়ে নাই, তাই না? চতুর্ভুজও পড়ে নাই। ইভেন তোমরা তো বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারো, তাই না? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আমরা বের করতে পারি, এটা তো বৃত্ত না। তাহলে এটার ক্ষেত্রফল কিভাবে বের করবো? এই যে এই একটা অদ্ভুত শেপ, এই অদ্ভুত শেপের যে ক্ষেত্রফলটা, এইটার ক্ষেত্রফল বের করার থেকেই ক্যালকুলাসের কনসেপ্টটা চলে আসছে। বুঝতে পারছো কিভাবে? ওকে, তো আমি বলি এখানে আসল কাহিনীটা। তখন আমরা কি করি? আমরা তখন চেষ্টা করি যে আচ্ছা ঠিক আছে, আমাকে তো এটার ক্ষেত্রফল বের করতে হবে, তাই না? ওকে, আমি ক্ষেত্রফল বের করব, তাহলে আমরা একটা কাজ করি, আমি এটাকে একটু এরকম দুই ভাগ করলাম। কি করলাম? দুই ভাগ করলাম। তার মানে এখন আমার কাছে একটা এরকম, আমার কাছে একটা এরকম হয়ে গেছে। ওকে, এখন আমি যদি এখানে এটাকে আরেকটা ভাগ এভাবে নেই, তার মানে একটু খেয়াল করো, আমার কাছে দেখো মাঝখানে একটা শেপ তৈরি হচ্ছে। এই শেপটার ক্ষেত্রে হ্যাঁ, এটা একটু বাঁকা, এটাও একটু বাঁকা, বাট মোটামুটি একটু আয়ত আকৃতির একটা শেপ আসতেছে। আমি যদি এইটাকে আরেকটু, যত গ্যাপ নিছি আমি অত গ্যাপ না নিয়ে আমি যদি একটু পাশাপাশি ভাবে কাটতাম,
তাহলে দেখবে এখন এইটা আরেকটু সোজা হওয়া শুরু হয়েছে। আমি যদি আরো ক্লোজ ভাবে কাটি, আরো ক্লোজ মান নেই যদি এরকম, হ্যাঁ আমি যদি আরো কি করি, ক্লোজ মান নেই, তখন দেখা যাবে এটা একদম স্ট্রেট লাইন হয়ে যাবে। অর্থাৎ আমাদের ইন্টেনশন হচ্ছে এরকম একটা ছোট একটা আয়ত জেনারেট করা। ঠিক আছে, আমি যখন খুব কাছাকাছি ভাবে কেটে নিব, স্লাইস করে নিব, তখন একটা ছোট আয়তক্ষেত্র তৈরি হয়ে যাবে। আর আয়তক্ষেত্র তৈরি হয়ে গেলে আমরা তো এটার ক্ষেত্রফল জানি, দৈর্ঘ্য এটা যদি প্রস্থ হয়, সাপোজ এটা যদি দৈর্ঘ্য আর এতটুকু ছোটটা যদি প্রস্থ হয়, জাস্ট গুণ করলেই আমি এইখানে হচ্ছে একটা ছোট একটা আয়তক্ষেত্র পেয়ে যাব, তাই না? গুণ করলে আমি এখানে একটা কি পেয়ে যাব, ছোট্ট একটা আয়তক্ষেত্র পেয়ে যাব। এরকম করে আমি প্রত্যেকটা জায়গায় এরকম আয়তক্ষেত্র পাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমি হচ্ছে ধরো হচ্ছে যত ক্লোজ নিতে পারবা, তত তোমার নিখুঁত আয়তক্ষেত্র হবে। তুমি বলতে পারো ভাইয়া দেখেন এটা স্ট্রেট লাইন হচ্ছে, এটা স্ট্রেট লাইন হয় নাই, নিচেরটা মনে হচ্ছে বাঁকা, আয়তক্ষেত্র শেপটা হয় নাই। এখানেই কথাটা, তোমার এই যে এই ডিসটেন্সটা, এই রেখা থেকে পাশের রেখা, এই যে এই লম্বা রেখা আর এই দুটা লম্বা লম্বি রেখার ডিসটেন্সটা যত বেশি নিখুঁত, মানে যত বেশি জিরোর কাছাকাছি হবে, তত এটা এই নিচের দিকে স্ট্রেট লাইন হয়ে যাবে। আর নিচে উপরে স্ট্রেট লাইন হয়ে গেলে তোমার কাছে এক একটা ছোট ছোট আয়তক্ষেত্র তৈরি হয়ে যাবে। বুঝতে পারছো? তোমাদের যদি কারো কাছে বিশ্বাস না হয় যে ভাইয়া না বিশ্বাস করতে পারতেছি না যে আমি যদি কাছাকাছি ভাবে কাটি এই বাঁকা রেখা কিভাবে সোজা রেখা হয়ে যাবে, তাদের জন্য আমি একটা আইডিয়া দিই। তোমাদের জন্য আইডিয়াটা এরকম হতে পারে যে দেখো তোমরা কোথায় বসবাস করো বলো তো? তোমরা বসবাস করো পৃথিবীতে। এখন পৃথিবী তো ভাইয়া কমলা লেবুর মতন চ্যাপ্টা, আমি একটা গোল পৃথিবী আঁকলাম। তুমি যখন রাস্তার উপর দিয়ে হাঁটো, পৃথিবীর বিশালত্বের তুলনায় তুমি কিন্তু খুবই ক্ষুদ্র একজন জীব। ওকে, যখন তুমি পৃথিবীর উপর দিয়ে হাঁটো, তখন কি তোমার কাছে আদৌ মনে হয় পৃথিবী একটা এরকম মানে বাঁকা একটা অংশের শেপ, কমলা লেবুর মতন চ্যাপ্টা অংশের একটা শেপ? এটা তোমার মনে হয়? এটা তো মনে হয় না, কারণ পৃথিবী তুমি জুম করতে হবে, তাই না? এরকম তুমি জুম করার পরে তুমি একটা জায়গায় তুমি নিজেকে এরকম আবিষ্কার করবা, আর দেখো তখন তোমার কাছে মনে হচ্ছে পৃথিবীর যে সারফেসটা, মাটিটা, সেটা একটা সোজা রেখা। তার মানে বিষয়টা হচ্ছে কি, আমরা এরকম বাঁকা একটা অংশকে আমি যদি খুব কাছাকাছি দুটো অংশে কাট করি, তার মানে দেখো তোমরা তো পরিধির কনসেপ্ট, তোমাদের বৃত্তচাপের কনসেপ্ট জানা আছে। দেখো তো আমি এতটুকু বৃত্তচাপ কাটলাম, তাহলে দেখো আমি এই যে বৃত্তচাপ এমন পাচ্ছি। আচ্ছা, আমি যদি আরেকটু ছোট বৃত্তচাপ কাটি, তাহলে দেখো আমি বৃত্তচাপ এমন পাবো। আমি যদি আরেকটু ছোট বৃত্তচাপ কাটি, এমন পাবো। আমি যদি আরেকটু ছোট বৃত্তচাপ কাটি, এমন পাবো। তার মানে একটা সময় আমি যত ছোট নিব, আমি স্ট্রেট লাইন পাবো, সোজা লাইন পাবো। যেমন পৃথিবীর উপর যখন আমরা হাঁটি, আমরা কিন্তু ভূপৃষ্ঠটা, সারফেসটাকে সোজাই দেখতে পারি, তাই না? কারণ আমরা তো পৃথিবীর তুলনায় অনেক 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 ছোট। ওই একই কনসেপ্টটা এখানেও অ্যাপ্লাই করার মতো, যে তুমি যত ক্লোজ ব্যবধান নিতে পারবা, যত ছোট ব্যবধান নিতে পারবা, জিরোর কাছাকাছি নিতে হবে ব্যবধানটা। হ্যাঁ দেখো আমার এই একটা রেখা আর একটা রেখার তো ব্যবধান অনেক বড় হয়ে গেছে, আরো ক্লোজ নিতে হবে, অনেক ক্লোজ, খুবই ক্ষুদ্র। তখন তুমি এখানে স্ট্রেট লাইন পেয়ে যাবা, অর্থাৎ একটা আয়তক্ষেত্র পেয়ে যাবা। ঠিক আছে, একটা পিচ্ছি একটা আয়তক্ষেত্র তুমি পেয়ে যাবা। এখন এই যে এরকম একদম তীক্ষ্ণ একটা আয়তক্ষেত্র যে পেয়ে যাবা, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তুমি বের করতে পারবা না? বলতো, শুধু এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তুমি বের করতে পারবা না। তুমি যদি জাস্ট মনে করো এই যে এটার লেন্থ জানো আর নিচের এই প্রস্থ জানো, তাহলে গুণ করলেই তুমি এই যে এতটুকু অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাবা। বলো এতটুকু বুঝছো? ওকে, যদি এতটুকু ক্ষেত্রফলটা তুমি পেয়ে যাও, এখন আমাদের কাজ হচ্ছে এরকম যে ক্ষেত্রফল এখানে অনেকগুলা তৈরি করা, অনেকগুলা এরকম ছোট ছোট ক্ষেত্রফল তৈরি করা। বুঝে গেছে? এরকম অনেকগুলা হচ্ছে কি করা, ক্ষেত্রফল তৈরি করা। এরকম অনেক 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 ক্ষেত্রফল তৈরি করা। বুঝতে পারছো? ওকে, এই পর্যন্ত পুরাটা। তারপর প্রত্যেকটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যে পেয়ে গেল না, তুমি ধরো হচ্ছে এরকম ক্ষেত্রফল বের করতে পারছো। দেখো তোমাদের নরমাল একটা কনসেপ্ট শিখাই, তোমরা দেখো তো আয়তক্ষেত্রের কি জানো, যে সাপোজ ধরো কর্ণ আমাদের আয়তক্ষেত্রকে এরকম দুই ভাগে ভাগ করে। তোমরা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতিতে এগুলা করে আসছো, যে তুমি এই যে এতটুকু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতা, পরে আবার এতটুকু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতা, পরে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে পুরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যেত না? বা পুরা চতুর্ভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাবে না? বলো, এটা কিন্তু আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে করে আসছি। তার মানে আমি যদি এরকম ক্ষেত্রফল যোগ করে দিই, পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাব। একই কনসেপ্ট, যে তুমি এখানে যতগুলো আয়তক্ষেত্র এরকম বানাইতে পারবা, প্রত্যেকটার ক্ষেত্রফলকে তুমি যদি যোগ করে দাও, তাহলে তুমি হচ্ছে এই পুরা জায়গার ক্ষেত্রফলটা পেয়ে যাবে। ওকে,
আচ্ছা, এই জায়গায় আমি যেটুকু কথা বললাম একটুকুর মধ্যে পুরা ক্যালকুলাসের কনসেপ্টটা চলে আসছে। বুঝতে পারছো? পুরা ক্যালকুলাসের কনসেপ্টটা চলে আসছে। কি এরকম কনসেপ্টটা, এই যে তুমি এই ক্ষেত্রফলটা বের করার জন্য, খেয়াল করো, এই যে ক্ষেত্রফলটা বের করার জন্য তুমি এটাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র আয়তে ডিভাইড করতেছো, তাই না? ক্ষুদ্র ক্ষুদ্র আয়ততে কি করতেছো? ডিভাইড করতেছো। ওকে, এই ক্ষুদ্র ক্ষুদ্র আয়ততে ডিভাইড করা, হ্যাঁ, এরকম ক্ষুদ্র 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 কি বানানো? আয়তক্ষেত্র বানানো। এইটাকে বলা হয় হচ্ছে গিয়ে অন্তরীকরণ। এইটাকে কি বলা হয়? অন্তরীকরণ। বুঝা গেছে? এটাকে কি বলা হয়? অন্তরীকরণ। যে পুরা শেপটাকে তুমি এরকম এন সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র আয়ত বানাই ফেলবা, এটাকে কি বলা হয়? অন্তরীকরণ। আচ্ছা, এরপর তোমার কাজটা কি হয়েছে? ক্ষেত্রফলগুলোকে তারপর কি করা? যোগ করা। তুমি যতগুলো এরকম ক্ষেত্রফল পাচ্ছ আয়তক্ষেত্র, প্রত্যেকটার ক্ষেত্রফলকে এইটা প্লাস 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 এটা করতে করতে পুরা শেপটার ক্ষেত্রফল বের করা। এই ক্ষেত্রফল বের করাটাকে আমরা বলি যোগজীকরণ। ঠিক আছে? যোগজীকরণ। দেখো, যোগজীকরণ মানে কি? এখানে কিছুটা যোগ করার মতন কনসেপ্ট আসতেছে না, যেটাকে আসলে আরেকটা নাম আছে সমাকলন। সমাকলন নামটা আসলে আমরা তো বলি না। ঠিক একইভাবে অন্তরীকরণের একটা নাম আছে ব্যবকলন। ঠিক আছে, এই নামটাও অতটা বলি না আমরা, মেইনলি অন্তরীকরণ আর যোগজীকরণ নামটাই বলি। এই অন্তরীকরণের ইংলিশ নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর যোগজীকরণের ইংলিশ নাম হচ্ছে ইন্টিগ্রেশন। এইখানেই হচ্ছে আমাদের ক্যালকুলাসের মেন কনসেপ্টটা দাঁড়ায় যায়। বুঝতে পারছো? তো তোমরা যখন ম্যাথ পড়বা, ম্যাথ ফার্স্ট পড়বা, তখন তোমাদের হচ্ছে দেখবা যে একটা অধ্যায় হচ্ছে শুধু অন্তরীকরণ। মানে তোমরা খালি একটা ফাংশনকে, হ্যাঁ, তোমাকে হচ্ছে কোনো ফাংশন দিয়ে দিবে, ওই ফাংশনটা ক্ষুদ্র 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 ভাবে বিভক্ত করাটাই হচ্ছে তোমার প্রথম কাজ। এটাকে বলা হয় অন্তরীকরণ। স্টুডেন্টরা অন্তরীকরণ করে, বাট ওরা ফিলই করে না যে ওরা আসলে করতেছেটা কি। বুঝে গেছে? ওরা ফিলই করে না যে ওরা আসলে করতেছেটা কি। ওকে, আর এরপর যে ধরো তুমি এই ফাংশনটারে যে এইখান থেকে আর এইখান থেকে এই যে তুমি এই এরিয়াটুকু বের করতে চাচ্ছ, ঠিক আছে? তো এইখান থেকে যে ধরো এক্স এর এই মান থেকে, এটা তো এক্স অক্ষ, তাই না? তো এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স আই এক্স এফ, মানে এক্স এর ইনিশিয়াল আর এক্স এর ফাইনাল। ঠিক আছে? বা এক্স ওয়ান এক্স টু দেয়। তো এই ফাংশনটাকে হচ্ছে ফার্স্ট হচ্ছে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে কি করতে হয়? বিভক্ত করতে হয়। ঠিক আছে? এই বিভক্ত করার কাজটাই হচ্ছে কি? অন্তরীকরণ। ওকে, এরপর তুমি এখানে যতগুলো আয়তক্ষেত্র পেয়ে যাবা সবগুলোকে যোগ করা লাগে। এই যোগ করাটাই হচ্ছে কি? যোগজীকরণ বা ইন্টিগ্রেশন। বুঝতে পারছো? ওকে, তো এখন আমি হচ্ছে তোমাদেরকে একটু ফিজিক্সের কনসেপ্টে নিয়ে যাব। ফিজিক্সের কনসেপ্টে নিয়ে যাব বলতে যে দেখো, তোমরা হচ্ছে একটা জিনিস মনে হয় শিখতে পারছো ছোটকাল বলতে 9-10 মনে করবা। ওকে, তো 9-এ তোমরা শিখে আসছো যে বেগ হয় হচ্ছে গিয়ে স্বর্ণের পরিবর্তন, সময়ের সাপেক্ষে স্বর্ণের পরিবর্তন বা স্বর্ণের হার। তো আমরা যদি এটাকে একটু লিখি যে স্বর্ণের যে পরিবর্তনটা, যে মানটা স্বর্ণের পরিবর্তন, সেই সব পরিবর্তনটাকে আমরা সময়ের পরিবর্তন দ্বারা ভাগ করলেই বেগ পেয়ে যাই। অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি ডেল এস ডিভাইডেড বাই ডেল টি। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, তোমাকে আমি কথার কথা বললাম যে একটা গাড়ি ডেল টি সময়ে অর্থাৎ 5 সেকেন্ড সময়ে, কথার কথা, ওর স্বর্ণের পরিবর্তন হয়েছে 20 মিটার। যে ডেল এস হয়েছে কত? 20 মিটার। যে একটা গাড়ি ধরো এখান থেকে এখানে গেছে, টোটাল লাগছে হচ্ছে গিয়ে ওর 5 সেকেন্ড সময় লাগছে। ঠিক আছে? কত সময় লাগছে? ওর সময় লাগছে হচ্ছে গিয়ে 5 সেকেন্ড। আর কতটুকু রাস্তা কভার করছে? 20 মিটার। এখন তুমি যদি ওর বেগ বের করতে চাও, তুমি যেটা এখন যদি করতে পারো যে ভাই আমি 20 কে 5 দ্বারা ভাগ করব। ওকে, যে ডেল এস বাই ডেল টি, তাহলে 20 বাই 5, তাহলে আসবে 4 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগের মান। তুমি যে অ্যান্সারটা এখানে দিচ্ছ সেটা হচ্ছে একটা এভারেজ অ্যান্সার বা একটা গড় বিষয়। সত্যি কথা, তুমি একটা গড় মান বলতেছো যে ভাইয়া সবসময় আমার বেগ তাহলে হচ্ছে 4 মিটার করে করে বাড়ছে, বা গাড়িটার বেগ ছিল হচ্ছে বেগ বাড়ে নাই, গাড়িটার বেগ ছিল 4 মিটার করে। 1 সেকেন্ডে 4 মিটার, আরেক সেকেন্ডে 4 মিটার, পরের সেকেন্ডে 4 মিটার, পরের সেকেন্ডে 4 মিটার, তাহলে টোটাল 5 সেকেন্ডেও 20 মিটার রাস্তা কভার করে ফেলছে। বাট শোনো, রিয়েল লাইফে একটা গাড়ি সবসময় এই যে 4 মিটার, পরের সেকেন্ডও 4 মিটার, পরের সেকেন্ডও 4 মিটার, পরের সেকেন্ডও 4 মিটার, এভাবে যাবে না। রিয়েল লাইফে কখনো এভাবে যাবে না। তুমি যেমন ধরো ঢাকা থেকে ধরো কুমিল্লা চট্টগ্রাম যাও, দেখবা যে এক এক সময় কিন্তু গাড়ির বেগ বা
মানে এক এক সময় দেখো কোনো সময় বেশি গেছে, কোনো সময় গাড়িটা কম দূরত্ব অতিক্রম করতেছে, এরকম হয় না রিয়েল লাইফে? ওকে, তো এখন আমি তোমার কাছে যদি একদম পারফেক্টলি অ্যান্সারটা পেতে চাই যে না, এই যে দেখো এইখানে হচ্ছে 3 সেকেন্ড সময়, এটা হচ্ছে কত? 3 সেকেন্ড সময়। এই 3 সেকেন্ড সময়, এই 3 নাম্বার সেকেন্ড সময়ে গাড়িটার বেগ কত ছিল? এখন তুমি যদি এভারেজ অ্যান্সারটাই দিয়ে দাও হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, এটা একটা ভুল অ্যান্সার হবে। কারণ তুমি অ্যান্সারটা দিতেছো এটা হচ্ছে একটা গড় হিসাব। বুঝে আমি প্রায় এক্সাম্পলটা দিই যে ধরো একটা দেশের দৈনিক মানুষের ইনকাম ধরো হচ্ছে গিয়ে 1000 টাকা, বেশি বলে ফেলছি 500 টাকা। এখন একটা দিনমজুরের ইনকাম কে 500 টাকা, তুমি যদি একটা শিল্পপতির ইনকামকেও 500 টাকা ধরো, তাহলে তো একটা ভুল হিসাব দাঁড়াইলো, তাই না? এভারেজ অ্যান্সার কনসেপ্ট দেয় যে আচ্ছা ঠিক আছে ওই দেশের মানুষের গড় ইনকাম কত, বাট প্রত্যেকের তো আর ওই ইনকাম না। ঠিক একইভাবে যে 4 মিটার পার সেকেন্ড গাড়ির বেগটা, বুঝলাম যে প্রত্যেক সেকেন্ডে 4 মিটার করে গেলে ও 5 সেকেন্ডে 20 মিটার রাস্তা অতিক্রম করে যাবে, বুঝলাম। বাট একদম 3 নাম্বার সেকেন্ডে গাড়িটা বেগ কত ছিল বা গাড়িটা তখন কত দূর অতিক্রম করে ফেলছে, এই কনসেপ্টটা যদি জিজ্ঞেস করি, তখনও তুমি যদি এই গড় অ্যান্সার বলো তাহলে কিন্তু হবে না। এই জায়গাগুলোতেই আমাদেরকে কাজ করা হচ্ছে ক্যালকুলাস, এই জায়গাগুলোতেই ক্যালকুলাসের কনসেপ্টগুলা চলে আসে, বুঝতে পারছো? আমরা কি করি জানো, আমরা যখন হচ্ছে এই বেগটা বের করা লাগবে তখন আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ধরো আমি তো তোমাকে হচ্ছে 3 সেকেন্ড সময়ে কি চাইছি বলতো, গাড়িটার বেগ জানতে চাচ্ছি। 3 সেকেন্ড সময় গাড়িটার বেগ কত ছিল। তো এখন আমাকে যে এই কাজটা করতে হবে, 3 সেকেন্ডের আগে আর 3 সেকেন্ডের পরে দুইটা সময়ের ব্যবধান নিতে হবে। 3 সেকেন্ডের আগে 3 সেকেন্ডের পরে সময়ের ব্যবধানটা নিতে হবে। সে টু সে আমি বললাম যে 2.99 সেকেন্ডে গাড়িটার বেগ কত ছিল, ওই সময় আমাকে বেগটা মেজারমেন্ট করতে হবে। যে ধরো ওই টাইমে গাড়িটার বেগ ছিল, বেগ বের করবো তো, তাহলে আমাকে বেগ বের করার জন্য সরণ জানতে হবে যে 2.99 সেকেন্ডে গাড়িটা অতিক্রান্ত দূরত্ব বা S1 যেটা ছিল সেটা কত, বুঝতে পারছো? গাড়িটার সরণ যেটা, এই S1টা আমাকে জানতে হবে। ওকে, আবার 3 ধরো একটু ক্রস করে গেছে, 3.001 সেকেন্ডে গাড়িটার সরণ কতটুকু হয়েছে। তুমি কিন্তু এটা জানতেই পারবা যে 2.99 সেকেন্ডে গাড়িটা গেছে এতটুকু, পরে 3 সেকেন্ডে গাড়িটা গেছে এতটুকু, তাহলে এটা হচ্ছে S2। তো এখন দেখো তুমি এত সময় থেকে এত সময়ের মধ্যে, অর্থাৎ এই যে সময় পার্থক্যটা, এই পার্থক্যের মধ্যে গাড়িটার অতিক্রান্ত দূরত্বের পার্থক্য কিন্তু পেয়ে যাবাই। অর্থাৎ এটা তখন লেখা যাবে ডেল এস বাই ডেল টি। এখন কথা হচ্ছে যে তুমি এই যে এই সময়ের ব্যবধানটা যত ক্লোজ নিবা, তুমি এই সময়ের ব্যবধানটা যত ক্লোজ নিবা, যত কাছাকাছি নিবা, হ্যাঁ এই মানটা যত কাছাকাছি নিবা, তখন তোমার এই যে এটা কি গাড়ির বেগ না, এইটা তত নিখুঁত আসবে অ্যান্সারটা তত কি আসবে, নিখুঁত আসবে। ওই মুভমেন্টে গাড়িটার বেগ, বুঝাইতে পারছি? ওই মোমেন্টে গাড়িটার বেগ এইটা তখন কি আসবে, অনেক নিখুঁত আসবে। এইটা নিখুঁত আসার জন্য আমাদেরকে এই সময়ের ব্যবধানটা খুব কাছাকাছি দুইটা সময়ের অতিক্রান্ত দূরত্ব আমরা বের করব। পরে ওই অতিক্রান্ত দূরত্বের পার্থক্যকে তোমরা ছোটকালে যেটা শিখছো এস বাই টি, মানে ডেল এস বাই ডেল টি, ওই ডেল এসটা হইতে হবে দুইটা কাছাকাছি সময়ের সরণ, ডেল এস ডিভাইডেড বাই ডেল টি করলেই আমরা এই অ্যান্সারটা পেয়ে যাব। এইটাকেই তখন হচ্ছে আমরা একটু সুন্দর ভাষায় আর কিভাবে লিখি, এই যে এটা কি হইতে হবে বলতো, বুঝতেছো তো? এই সময়ের ব্যবধানটা কি হইতে হবে বলতো, খুব কাছাকাছি। কি হইতে হবে, খুব কাছাকাছি। আচ্ছা এই যে খুব কাছাকাছি, এইটাকে তখন আমরা বলি সময়ের ব্যবধানটা হবে শূন্যের কাছাকাছি। যে দুইটা সময় নিয়ে আমরা হিসাব করা শুরু করব, পার্থক্যটা নিব শূন্যের কাছাকাছি যেন হয়। তুমি খেয়াল করে দেখো 2.99 আর 3.001, এটা কিন্তু আমি প্রায় অলমোস্ট অনেক কাছাকাছি মান নিয়ে ফেলছি। এটা অ্যান্সারটা কি হইতে হবে, এই অ্যান্সারটা হইতে হবে শূন্যের কাছাকাছি দুটো সময়, শূন্যের কাছাকাছি। ঠিক আছে, এই যে শূন্যের কাছাকাছি সময়, এই জিনিসটাকেই আমরা তখন লিমিট দিয়ে লিখি, লিমিট ডেল টি টেন্ডস টু 0। বুঝতে পারছো? লিমিট ডেল টি টেন্ডস টু 0, এই যে এই চিহ্নটা মানে বোঝায় টেন্ডস টু, ইকুয়াল দেওয়া হয় না কিন্তু, ইকুয়াল 0 কিন্তু দেওয়া হয় না, এটা দেওয়া হয় একটা তীর চিহ্ন, টেন্ডস টু। ঠিক আছে, শূন্যের কাছাকাছি। তো এই যে তোমার হচ্ছে কি ডেল এস ডেল টি, এই জিনিসটাকেই আমরা বলে থাকি হচ্ছে গিয়ে বেগ। বুঝতে পারছো? এই যে দেখো আমি একই জিনিস লিখছি, তোমরা ছোটকালে যা শিখছো ডেল এস বাই ডেল টি,
বাট আমি বাংলা ভাষায় লিখছি না যে খুব কাছাকাছি হইতে হবে ডেলটি, কেমন কাছাকাছি, শূন্যের কাছাকাছি হইতে হবে। এই যে শূন্যের কাছাকাছি হইতে হবে তুমি এটাই প্রতীক দ্বারা প্রকাশ করো, লিমিট ডেলটি টেন্ডস টু 0 ডেল এস বাই ডেলটি, এটাকে আমরা কি বলবো হচ্ছে বেগ। আবার ক্যালকুলাসের ভাষায় এই জিনিসটাকে এই পুরো জিনিসটাকে লেখা হয় ডিভি বাই ডিটি। বুঝতে পারছো কি লেখা হয়? ডিভি বাই ডিটি। এখানে খেয়াল করো, এখানে কিন্তু আমাকে ডেলটি টেন্স টু 0 নিতে হবে, এই কারণে এই জিনিসটাকে বলা হয় সময়ের সাপেক্ষে। ঠিক আছে, এটাকে কি বলা হয়? সময়ের সাপেক্ষে সরণ। এখানে যেটা টেন্স টু 0 হয় তার সাপেক্ষে এই হিসাবটা করা হইতেছে। যেমন আমরা অতিক্রান্ত দূরত্ব নিচ্ছি দুটো খুব কাছাকাছি সময়ের ব্যবধানে, তার মানে সময়ের সাপেক্ষে। এই যে এখানে ডেলটি না, এটা হচ্ছে সময়ের সাপেক্ষে। এই যে এটা যে লিখছি এটাকে আসলে এভাবে লিখতে হয়, ডিডিটি অফ ভি, সরি 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 এস এস ছিল, ডিডিটি অফ এস। বুঝতে পারছো? তোমরা যেটা শিখছো না এস বাই টি, ওইটাই আমরা ইন্টারমিডিয়েটে লিখবো ডিএস বাই ডিটি। বুঝে গেছে? ডি ডিটি, সরি আমি কিন্তু একটা ভুল উচ্চারণ করছি, ডিএস বাই ডিটি বলে কিন্তু কোনো উচ্চারণ নাই, এটা হচ্ছে ডিডিটি অফ এস। উচ্চারণটা কি হয়? ডিডিটি অফ এস, যেখানে সময় ব্যবধান খুব কাছাকাছি নেওয়া হয়েছে। এই যে ডেলটি টেন্স টু 0। বুঝতে পারছো? আমি যদি একটু আবার লিখে দিই, তোমরা ছোটকালে যেটা শিখছো, ছোটকালে তোমরা যে জিনিসটা শিখে আসছো, যে বেগ শিখে আসছো, এস বাই টি শেষ, কাহিনী তোমাদের ওইখানেই শেষ হয়ে গেছিল। বাট ইন এইচএসসি লাইফ তোমাদের এখন যেটা জানতে হবে, বেগ যেটা, সেটা হচ্ছে এই যে সময়ের পার্থক্য নিতে হবে, সরণের পার্থক্য নিতে হবে। যেখানে আমার সময়ের পার্থক্য, এই পার্থক্যটা, সময়ের যে পার্থক্যটা হবে, ডেলটি হবে টেন্স টু 0। ডেলটি কি হবে? টেন্স টু 0। তুমি এভাবে নিলে অত পারফেক্টলি আনসারটা বের করে ফেলতে পারবা। বুঝা গেছে? ওই একটা নির্দিষ্ট সময় যে তাৎক্ষণিক বেগ, খুব সহজেই তুমি এখান থেকে বের করে ফেলতে পারবা। আর এটা কি আমরা সুন্দরভাবে আর কি লিখি, এই যে কার সাপেক্ষে, এখানে ডেলটি টেন্স টু 0, যে ডিটি, ডিডিটি, এই যে এটা কি? এস। বুঝা গেছে? এস ছাড়াও আমরা এক্স দিয়েও প্রকাশ করতে পারি। হ্যাঁ, যদি সরণকে ইন্টারমিডিয়েটে তোমরা দেখবা সরণকে আমরা এক্স দিয়েও অনেক টাইমে প্রকাশ করি, অনেক টাইমে। কি দিয়ে প্রকাশ করা হয়? এক্স দিয়ে। যে যখন এই যে এটা লেখা হবে এক্স বাই টি, একই জিনিস, সরণকে এক্স দিয়ে প্রকাশ করছে, তাহলে সেই হিসেবে আমরা তখন এটা কিভাবে লিখতে পারবো? ডিডিটি অফ এক্স। বুঝতে পারছো? এটাই হচ্ছে কি আমাদের বেগ। তো এইখানে তোমরা যে জিনিসটার সাথে পরিচিত হইছো না, এটা কি? সময় সাপেক্ষে সরণ। এই যে সময় সাপেক্ষে সরণ, এটাকে বেগ বলা হয়। আর এই যে এইখানে ডিডিটি চলে আসে না, এটা হচ্ছে কি? অন্তরীকরণ। এই হচ্ছে কি? অন্তরীকরণ। যাই হোক, আমরা যখন অন্তরীকরণ শিখাই, তোমরা যখন ম্যাথমেটিক্সে শিখবা এই যে অন্তরীকরণ, তখন আমরা কিন্তু এখানে কার সাপেক্ষে, ফিজিক্সে আসে নরমালি সময় সাপেক্ষে কনসেপ্টগুলো চলে আসে। আর আমরা যখন ম্যাথ শিখাই, ম্যাথে অন্তরীকরণ শিখাই, তখন আমরা এগুলো এক্স এর সাপেক্ষে শিখাই। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে শিখাই। ডিডিএক্স অফ, এই যে এই সূত্রটা শিখে রাখো, এই সূত্রগুলা শিখে রাখো। এই সূত্রগুলো এখন তুমি করলে তোমার হচ্ছে ফিজিক্সের কনসেপ্টগুলো করতে ইজি হবে। তুমি এখন আমাকে বলতে পারো যে ভাইয়া একটু আগে আপনি এখানে লিখছিলেন ডিডিটি মানে সময়ের সাপেক্ষে, এখন ভাই এখানে এক্স কেন? এখন হচ্ছে আমি তোমাকে ম্যাথের সূত্রের কথা বলতেছি। বুঝতে পারছো? এই ম্যাথের সূত্রে হচ্ছে তুমি এই সাপেক্ষটা যে কার সাপেক্ষে, এটা ভাইয়া চেঞ্জ হয়েই যাবে। এখানে এক্স আসতে পারে, এখানে ওয়াই আসতে পারে, এখানে টি আসতে পারে, যে কোনো কিছুর সাপেক্ষেই আমরা অন্তরীকরণটা বের করতে পারি। বাট তোমাকে এখন হচ্ছে ম্যাথের সূত্রগুলো না শিখলে তুমি হচ্ছে এই যে এইখানে তুমি অ্যাপ্লাই করতে পারবা না। ওকে, তো আমি তাহলে সূত্রগুলো একটু পরিচয় করাই দিই। এই সূত্রটা খুবই সহজ। দেখো এইখানে তুমি আগে তাকাবা, তোমার নজর আগে আসবে এখানে যে কার সাপেক্ষে এই অঙ্কটা, যেমন এখানে এক্স এর সাপেক্ষে। তো এই জায়গাটা, এই যে ব্র্যাকেটের ভেতরে এই জায়গাটাতে যেন এক্স রিলেটেড কিছু থাকে বা এক্স ফাংশন থাকে, এক্স চলকে যেন ফাংশন থাকে। যেমন এখানে আমি লিখছি এক্স এর পাওয়ার এন, এটা একটা এক্স এর ফাংশন। ওকে, তো তোমার কাজ হবে এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসা, আর এখন পাওয়ারটাকে 1 কমায় লেখা। এটাই হচ্ছে তোমাদের জীবনের প্রথম অন্তরীকরণের সূত্র। এটা একটা হার্শ রিয়ালিটি। তোমরা আসলে ম্যাথের আগে ফিজিক্সে এই সূত্রের সাথে পরিচিত হইতে বাধ্য হও। ভেক্টর ক্যালকুলাস পড়লেই তোমাদের এই সূত্রটা চলে আসবে। বুঝতে পারছো? এটার কিছু ডেমো দেখে রাখো, এই সূত্রটার কিছু ডেমো বা অ্যাপ্লাই দেখো, খুবই সহজ। যে ধরো তোমার কাছে আমি বললাম যে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার, তাহলে খেয়াল করো অ্যান্সারটা কি হবে।
দেখো এক্স আর এখানে এক্স আছে কিনা, হ্যাঁ, তাহলে এখন কি করবো, পাওয়ারটা সামনে নিয়ে আসবা, 2 সামনে আসলো। ওকে, এখন এক্স দাও। এখন এখানে ছিল এক্স স্কোয়ার, তার থেকে পাওয়ার 1 কমায় দাও। তো এক্স এখানে 2 ছিল, 2 থেকে 1 কমলে কত আসবে, এক্স টু দি পাওয়ার 1, সেই 1টা দিলাম না, এক্স এর পাওয়ার 1 কে আমরা দেই না, শেষ। ওকে, তাহলে আরেকটু দেখো, তাহলে দেখো তো ডিডি এক্স অফ এক্স কিউব বলো কি হবে, এই 3টারে সামনে নিয়ে আসো। ওকে, নিয়ে আসলা। এখন এক্স দাও, এক্স এর পাওয়ার 1 বৃদ্ধি 1 কমাই দিবা, 3x স্কয়ার। এগুলো দেখলে অ্যান্সার বের করা যায়। তারপরে খেয়াল করে দেখো আর একটু পারো কিনা, যে ধরো তোমাকে আমি x টু দি পাওয়ার 7 দিলাম, কি হবে, 7টাকে সামনে নিয়ে আসবা, আনলা। এরপরে দেখো x এর পাওয়ার, এই যে গুণ আকারে গুণ, 7 থেকে 1 কমলে হয়ে যাবে 6, শেষ, 7x টু দি পাওয়ার 6। বুঝতে পারছো? ওকে, তো এইটা সূত্র, তোমাদের সূত্র আরেকটা একটু দেখাই দেবো এখন। যে ধরো তোমার কাছে c x টু দি পাওয়ার n আছে, এই যে c মানে ভাই বোঝানো হচ্ছে কনস্ট্যান্ট। c মানে কি বোঝাচ্ছি, কনস্ট্যান্ট মানে ধ্রুবক। তো ধ্রুবক থাকলে আমি एग्जांपल দিব, তখন বুঝে যাবা। ধ্রুবক থাকলে ধ্রুবকটাকে আগে বাইরে নিয়ে আসবা, ধ্রুবক নিয়ে কোনো হেরফের করবা না। ওকে, এরপর তোমার নরমাল নিয়মে যে x টু দি পাওয়ার, মানে এরপর তোমার এই যে ধ্রুবককে তুমি বাইরে গুণ আকারে নিয়ে আসবা, এরপর তুমি এই যে x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েট করবা। এখন তুমি কি শিখছো, x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন, যে n সামনে আসবে, x এর পাওয়ার 1 কমবে, এই যে এইটা যা শিখছো ওইটাই এখানে লিখছি। আচ্ছা, আমি ডেমো দেখাই, ডেমো দেখালে তুমি বুঝতে পারবা। এই যে দেখো এটা, যে ধরো ddx অফ, তোমার কাছে আমি বললাম যে 5x টু দি পাওয়ার 4, এই দেখো এখানে x এর সাপেক্ষে করতেছো, এখানে দেখো যাকে তুমি ডিফারেন্সিয়েট করতেছো x এর ফাংশন আছে, বাস সাথে একটা 5 গুণ আকারে আছে, তার মানে এটা যে কনস্ট্যান্ট গুণ আকারে আছে, কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসবা। এখন তুমি কনস্ট্যান্ট ছাড়া যা কিছু আছে সেটাকে ডিফারেন্সিয়েট করবা। তাহলে হচ্ছে আমরা জানি 4 কি হবে, সামনে চলে আসবে, যে পাওয়ার সামনে আসবে x, 4 থেকে 1 কমে যাবে 3, এরপর দেখো 4 5 কত হয় 20, x কিউব, শেষ। বুঝে গেছে? ওকে, তারপর এটা খেয়াল করো, ddx অফ, তোমার কাছে যদি আমি দিলাম 10x টু দি পাওয়ার 10, তাহলে কি হবে, এই দেখো x এর সাপেক্ষে করতেছি, এখানে একটা কনস্ট্যান্ট গুণ আকারে আছে, তো কনস্ট্যান্ট সামনে গুণ আকারে থাকবে, কোনো সমস্যা নাই। এরপর আমরা জানি হচ্ছে পাওয়ারটা সামনে আসবে আর x এর পাওয়ার 1 কমে যাবে, অর্থাৎ 9। তো দেখো 10 × 10 মানে কত, 100, এই হয়ে যাবে x টু দি পাওয়ার 9। বুঝে গেছে? এইটাই হচ্ছে আমাদের অন্তরীকরণের প্রথম অ্যাপ্লাই। আই হোপ তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা, আমাদের আরো কিছু সূত্রের সাথে কিন্তু পরিচিত হইতেই হবে। যেমন এখানে আমি অলরেডি কয়টা সূত্র, একই সূত্রকে জাস্ট 2বার লিখলাম, আমাকে আরেকটু লিখে দিতে হবে। অনেক আছে, অনেক সূত্র আছে, বাট এগুলো সহজ, ওগুলো তোমরা অন্তরীকরণ যখন শিখবা তখনই বুঝবা। কারণ আমাদের সাইন, কস, টেন, কট, সেক, কোসেক মানে ট্রাইগোনোমেট্রিক ফাংশনের অন্তরজ জানা লাগে, অন্তরীকরণ জানা লাগে। তারপর হচ্ছে তোমার লগারিদম আসবে, এক্সপোনেনশিয়াল আসবে, এরকম অনেকগুলোরই জানতে হয়। তো এখন তোমাদের ফিজিক্স চালানোর জন্য যা লাগবে আমি তাই দেখাচ্ছি, কিন্তু হ্যাঁ ওই আমি এক্সপোনেনশিয়াল লগারিদমের ক্ষেত্রে এখানে এখন আর যাব না, কারণ দরকার নাই, ওগুলা অন্তরীকরণ যখন শিখবা তখনই পেয়ে যাবা। ওকে, এরপর এটা খেয়াল রাখো যে তোমার কাছে যদি কোনো ধ্রুবক এইটা দেওয়া থাকে, এটার ডিফারেন্সিয়েশন কি হবে বুঝো। দেখো মানে তোমাকে আমি যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে দিব, এখানে সে থাকবেই না, সে ছাড়া বাকি সবকিছু দুনিয়াতে ধ্রুবক, কনস্ট্যান্ট। সেইটার ক্ষেত্রে ধ্রুবককে অন্তরীকরণ করলে অ্যান্সার ডাইরেক্ট 0 হবে। ঠিক আছে, দেখো এইগুলো এখন তুমি বলতে পারো ভাই এই সূত্র কিভাবে আসছে, এই সূত্র কিভাবে আসছে, এই সবগুলোর ব্যাখ্যা তোমরা পেয়ে যাবে হচ্ছে ম্যাথ যখন করবা, ম্যাথের ক্যালকুলাসে, তখন হচ্ছে আমরা তোমাদেরকে এগুলো মূল নিয়মের মাধ্যমে অ্যান্সার গুলা বের করে দিই। বুঝতে পারছো? তো এখন আর কি তোমার যা লাগবে, যে তোমার দেখো বক্স করে দিচ্ছি না, এইটা তোমার এখন জানতে হবে সূত্রটা ডাইরেক্ট ইউজ হয়। এই যে তুমি এইটা আছে, এটা অ্যান্সার যে এটা তোমাকে এখন জানতে হবে, নাহলে তোমার কাছে ফিজিক্স কঠিন হয়ে যাবে। ওকে, এখন দেখো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 0 হবে। তাহলে এটার কিছু আমি ডেমো দেখাই দিই। দেখো তো, এটার ডেমো হচ্ছে ddx, যে ধরো আমি তোমাকে বললাম 7। আচ্ছা দেখো এখানে x এর সাপেক্ষে করতেছে, এখানে x নাই, তাহলে যেহেতু x নাই তার মানে এটা হয়ে যাবে 0। ধরো আমি তোমাকে বললাম ddx, এখন আমি তোমাকে এখানে লিখলাম z কিউব, এটা অ্যান্সার কি হবে, x এর সাপেক্ষে করতেছে, বাট এখানে তো x নাই, তার মানে এটা হয়ে যাবে কি ধ্রুবক, তার মানে ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে হবে 0। এই যে দেখো তো, আমি তোমাকে হচ্ছে এই জিনিসটা দিলাম, স্টুডেন্টরা তখন একটু কনফিউজড হয়ে যায়। এইটা x স্কয়ারকে ডিফারেন্সিয়েট করতেছে, তো স্টুডেন্টরা মনে করে আচ্ছা পাওয়ারটা সামনে আসবে, আচ্ছা আসলো, পরে x এর পাওয়ার 2 থেকে 1 কমে 1 হয়ে যাবে, অর্থাৎ 1 না দিলেও চলবে। এটা কিন্তু ভুল,
কেন ভুল? কারণ যখন দেখো তোমাকে আমি এটা দিছিলাম তখন এক্স এর সাপেক্ষে দিছিলাম, তখন এটা ঠিক আছে যে এক্স এর সাপেক্ষে এক্স এখানে থাকলে তখন তুমি এই সূত্র দিয়ে অঙ্ক করে ফেলবা। বাট খেয়াল করে দেখো এখানে আমি কার সাপেক্ষে দিছি? ওয়াই। এখানে কি ওয়াই আছে? না, এটা তো এক্স। ওয়াই এর সাপেক্ষে দিছো, তার মানে এখানে ওয়াই রিলেটেড ফাংশনই থাকতে হবে। ওয়াই ছাড়া বাকি সবকিছু কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার কি আসবে? 0 আসবে। বুঝতে পারছো? তাহলে দেখি এটা বুঝলে তোমাকে, তাহলে এখন এটা বুঝো কিনা বলো তো, এইটার অ্যান্সার দাও। দেখো তো কার সাপেক্ষে করতেছে? জেড এর সাপেক্ষে। এখানে কি আছে? জেড। ওকে, তাহলে আমাদের ঠিক আছে সবকিছু। এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব যে পাওয়ার সামনে আসবে। ওকে, এরপর চলককে তো আর এক্স বানাই দিবা না, যেই চলক দেওয়া যেই যার সাপেক্ষে দাও সেটাই হবে জেড। আর এটা পাওয়ার 3 থেকে 1 কমে কত হয়ে যাবে? 2, 3z স্কয়ার। তোমাদের যদি কারো কাছে টাফ লাগে, দেখো টাফ লাগার কিছু না, এই জিনিসটার দিকে তাকাও, এই সূত্রটাই বারবার ইউজ হচ্ছে। খালি দেখবা সাপেক্ষ কোনটা, ঠিক আছে? সাপেক্ষ কোনটা, যে এখানে দেখো জেড সাপেক্ষ, তাই সূত্র অ্যাপ্লাই হচ্ছে। এখানে কেন হয় না? এখানে 0 হয়ে গেছে, এখানে ওয়াই সাপেক্ষে দেওয়া, বাট এখানে তো ওয়াই নাই, এজন্য ওয়াই সাপেক্ষে দেওয়া, এখানে ওয়াই নাই, তার মানে যা কিছু আছে সবকিছুই কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? 0। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের ইনিশিয়ালি কনসেপ্ট গুলা। ওকে, এখন আমরা হচ্ছে দেখো একটু ফিজিক্সের একটা অঙ্ক করব। এটা তোমরা গতিবিদ্যাতে এই অঙ্কগুলা পাবা, ফিজিক্সের গতিবিদ্যায় অঙ্কগুলা পাবা। যে কি? যে দেখো s ইকুয়াল টু 1/3 t কিউব প্লাস 3t, সূত্রানুসারে একটা বস্তু সরলরেখায় চলছে। আচ্ছা, তার মানে এটা বোঝানো হচ্ছে, দেখো এই দেখো s কে দেখো t এর সাপেক্ষে, t মানে তো সময়ের সাপেক্ষে লেখা। যে ধরো t এর ভ্যালু তুমি মানে 1 সেকেন্ড সময় বসাও, তাহলে সরণের একটা মান পাবা। 2 সেকেন্ড মানে t এর ভ্যালু এখন 2 বসাও, তাই 2 নাম্বার সেকেন্ডে একবার সরণটা আবার ডিফারেন্ট আসছে, মানে এক এক সেকেন্ডে এক এক রকম সরণ আসছে, এক এক সেকেন্ডে এক এক রকম সরণ পাবা। তুমি যদি এটা নাও বুঝো কিচ্ছু না, তুমি খালি তাকাও যে s ইকুয়াল টু কি দেওয়া, যে t এর সাপেক্ষে লেখা। ওকে, এখন বলছে কি সরলরেখা চলছে, 2 সেকেন্ড পরে এর কি বের করতে বলছে? বেগ নির্ণয় করতে বলছে। 2 সেকেন্ড পরে এর বেগ, দেখো একটা নির্দিষ্ট সময় পরে বেগ, এটা ওয়ান কাইন্ড অফ কি তাৎক্ষণিক বেগ না? তাৎক্ষণিক বেগ। আর ওই যে তাৎক্ষণিক বেগ কনসেপ্টটা আসলেই ভাই, যে বেগ মানে কি? বেগ মানে হচ্ছে কি, এখানে সরণ s দিয়ে লিখছে। ওকে, এইটা আসবে ডিডিটি, ওই যে সময়ের সাপেক্ষে সরণকে ডিফারেন্সিয়েট করা লাগবে ডাইরেক্ট। এটা যে বেগ আসবে কি? ডিডিটি অফ s, সময়ের সাপেক্ষে সরণকে ডিফারেন্সিয়েট করতে হবে। এখন দেখো তো ডিডিটি অফ s, s এর ভ্যালু কত লেখা? 1/3 t কিউব প্লাস 3t। ওকে, তোমাদের আরেকটা কথা একটু বলা আমার বাকি ছিল, সেটা এখানে বলে দিই। যে তোমাকে তো আমি হচ্ছে তোমাদেরকে একটা পদের ডিফারেন্সিয়েশন আমি দেখাচ্ছিলাম। এই যে এখানে একটা পদ ছিল, তাই না? একটা পদ। যদি একাধিক পদ থাকে, একাধিক পদ বলতে যে ধরো আমি তোমাকে x এর সাপেক্ষেই দিলাম, যে ধরো x কিউব 2x স্কয়ার। এখানে দেখো যে এই ফাংশন এখানে দুইটা পদ, তাহলে এই ডিফারেন্সিয়েশনটা প্রত্যেকটা পদের মধ্যেই করে দিবা। ঠিক আছে? তাহলে যে ddx অফ x কিউব প্লাস এই যে ddx অফ 2x স্কয়ার। ওকে, আর কাহিনী কিছু না, যেমন x এর সাপেক্ষে করতেছে এখানে x ই আছে। ওকে, তাহলে আমরা সূত্র বসাবো। সূত্র কি? পাওয়ারটা সামনে আসবে, x এর পাওয়ার এখন 1 কমে যাবে, অর্থাৎ 2, এখানে প্লাস x এর সাপেক্ষে করতেছে এখানে x ই আছে, তার আগে একটা কনস্ট্যান্ট আছে, তো আমরা জানি কনস্ট্যান্ট সামনে আসবে। ওকে, আর এখানে x এর পাওয়ারটা আবার সামনে আসবে 2, তাই না? x এর পাওয়ারটা আবার সামনে আসবে, এই যে এই পাওয়ারটা। ওকে, এরপর কি হবে বলতো? x এর পাওয়ার 1 কমবে, 2 থেকে 1 কমলে লেখার দরকার নাই, এটা এখন যা আসে এটা আসবে 3x স্কয়ার, তারপর 2 2 গুণ 4x। ওকে, কনস্ট্যান্ট নিয়ে তোমরা কি কেউ প্যারা খাচ্ছ? দেখো যদি শুধু ফাংশনের সাথে মানে শুধু যদি কনস্ট্যান্ট থাকতো, শুধু কনস্ট্যান্ট, তাহলে পুরো রেজাল্টটা 0 হয়ে যাবে। বাট কনস্ট্যান্ট আর ফাংশন থাকলে তাহলে কনস্ট্যান্টটা বাইরে আসবে, তুমি ফাংশনটাকে আর কি কাজ করবা। ওকে, তো এইখানে খেয়াল করে দেখো, এখানে s ইকুয়াল টু এটা দেওয়া ছিল, আমাদের বেগ চেয়েছে, বেগের আগে ডাইরেক্ট সূত্র, বেগ মানে হচ্ছে ডিডিটি অফ s, s এর মানটা বসাই দিছি। এই দেখো এখানে t এর সাপেক্ষে না, তার মানে ডিফারেন্সিয়েট করতে হবে এইটা প্লাস এইটা প্রত্যেকটাকেই। তাহলে লেখো ডিডিটি অফ 1/3 t কিউব প্লাস ডিডিটি অফ 3t। ওকে, এখন খেয়াল করে দেখো
এই যে আমি যে ডিফারেন্সিয়েট করব, এখানে দেখো তো টি, এখানে টি আছে, হ্যাঁ আছে, তার মানে আমরা ডিফারেন্সিয়েট করব, তার আগে একটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টকে আগে বাইরে লেখো গুণ আকারে 1/3 গুণ, এটার দিকে হাত দিলাম না। এখন এই যে টি কিউবকে ডিফারেন্সিয়েট করো, আমরা জানি কি পাওয়ারটা সামনে আসবে, আসলো। এখন টি এর পাওয়ার 1 কমায় লিখবা, 3 থেকে 1 কমে গেলে কত হবে 2। ওকে, এগুলো কিন্তু সব গুণ আকারে, এই যে এটা ইনটু এটা, ওকে প্লাস। এখন দেখো এখানে দেখো টি এর সাপেক্ষে এখানে টি আছে, হ্যাঁ আছে, তাহলে কনস্ট্যান্ট আগে বাইরে আসবে। আর দেখো টি, শুধু টি ডিফারেন্সিয়েশন, দেখে এটা অ্যান্সার দাও তো, কেউ দিতে পারবা? দেখো তো এটা অ্যান্সার দিতে পারো, এটা অ্যান্সার কি হতে পারে? তুমি চিন্তা করো, আমরা কি চিন্তা করছি, আমরা জানি এখানে n থাকলে আমরা জানি nটা সামনে আসবে, পরে n-1 হয়। তাহলে চিন্তা করো, তাহলে শুধু যখন x থাকবে, অর্থাৎ পাওয়ার থাকবে না, হ্যাঁ মানে 1, পাওয়ার নাই মানে কি পাওয়ার 1। ওকে, এখন কি হয়, আমরা জানি পাওয়ারটা সামনে আসে, এই যে 1টা সামনে আসলো, এরপর x, তারপর কি হবে 1 থেকে কমে যাবে 1-1। ওকে, তাহলে এখন দেখো 1 ইনটু এখানে x, 1-1 মানে কত 0। এখন বলো x টু দি পাওয়ার 0 মানে কত হয় 1 না, তাহলে 1 ইনটু 1 মানে কত হবে 1। সোজা ভাষায় যে তোমার কাছে যদি ফাংশনের পাওয়ার না থাকে, মানে ddx অফ x অ্যান্সার কত 1। ঠিক একইভাবে এখানে দেখো আমি তো কনস্ট্যান্ট 3 কে বাইরে নিয়ে আসছি, এখন দেখো ddt অফ t, t এর তো পাওয়ার নাই, তার মানে এটা অ্যান্সার আসবে কত 1, শেষ। তাহলে এটা দেখো এখানে দেখো 3 কাটা, এই হচ্ছে t স্কয়ার প্লাস 3, যে 3 একে 3। তা আপাতত আমরা বেগ পাচ্ছি হচ্ছে কি এইটা। এখন আমাকে বলছে 2 সেকেন্ড পরে বেগ, এই যে যদি সময় তোমাকে t এর ভ্যালুটা দিয়ে দেয়, তুমি আগে বেগের একটা সমীকরণ, এগুলোকে আমরা বলি যে টি এর সাপেক্ষে সমীকরণ, এই যে আমরা হচ্ছে বেগের সমীকরণটা বের করে ফেলছি। এখন যে দেখো আমরা আপাতত কি পেয়েছি, আমরা আপাতত পেয়েছি v হচ্ছে টি স্কয়ার প্লাস 3, বাট এখন আমার কাছে বলছে v হচ্ছে কি 2 সেকেন্ড, তাই না? v যেখানে t 2 সেকেন্ড, তাহলে দেখো টি এর ভ্যালু 2 বসে দাও, যে 2 স্কয়ার প্লাস 3, 2 স্কয়ার মানে কত 4 প্লাস 3, তাহলে কত আসবে 7। আর বেগের একক কি হবে, এখানে কোনো একক লেখে নাই, সেকেন্ড লিখছে, দূরত্ব সরণের একক মিটার সেন্টিমিটার লেখে নাই, আচ্ছা মিটার দিয়ে দিলাম, মিটার পার সেকেন্ড, একক পার সেকেন্ড হওয়া উচিত আর কি, তাও দিয়ে দিলাম মিটার পার সেকেন্ড। এই হচ্ছে প্রসিডিওর। তো দেখো এই হচ্ছে ফার্স্টে বেগের ডিফারেন্সিয়েশন করে হচ্ছে একটা সমীকরণ বের করা, মানে বেগকে কি সরণের ডিফারেন্সিয়েশন বের করা, একটা সমীকরণ বের করা, পরে ওইখানে হচ্ছে মানটা বসায় দেওয়া, সিম্পল, এগুলা সিম্পল। আচ্ছা দেখি আমরা আরেকটা করি, দেখি তোমরা পারো কিনা। যে দেখো এখানে x ইকুয়াল টু দেখো একটা t এর সাপেক্ষে একটা সমীকরণের মতন দেওয়া, তাই না? ওকে, এখন বলছে এই সূত্র অনুসারে একটা বস্তু চলতেছে, এখন 1 সেকেন্ড পরে এর ত্বরণ নির্ণয় করো। এই যে দেখো এখন ত্বরণ, দেখো ত্বরণ চেয়েছে না, তাহলে আমি আরেকটু ক্লিয়ার করে আসি। খেয়াল করে দেখো, তোমরা কি কি শিখছো ছোটকালে? বেগ হচ্ছে কি s/t, তাই না, সরণের হার। এটাকে এখন তোমরা এইচএসসি তে কি শিখছো? বেগ যেটা, সেটা হচ্ছে গিয়ে ddt অফ s। দেখো এই জিনিসটার সাথে রিলেট করতে পারো কিনা। এখন আমি তোমাকে যদি ত্বরণের সংজ্ঞা জিজ্ঞেস করি, ত্বরণের সংজ্ঞা কি? বেগ পরিবর্তনের হার। ত্বরণের সংজ্ঞা হচ্ছে কি বেগ পরিবর্তনের হার। তার মানে তোমার ত্বরণ শিখতে হচ্ছে ভাইয়া v/t। তাহলে গেস করো তোমরা ইন্টারমিডিয়েটের ত্বরণকে কিভাবে লেখা উচিত। আমি আগে অ্যাকচুয়ালটা লিখি, তাহলে ত্বরণও হওয়া উচিত যে বেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে। আর আমরা এই যে সময়ের সাপেক্ষে এটাকে কি নিব, খুবই কাছাকাছি ভ্যালু নিব না, যে del t tends to 0। এই জিনিসটাকেই কিভাবে লেখা হয়, এটাকেই লেখা হয় ddt অফ v। বুঝছো কিনা দেখো, যদি s/t বেগ হয়, যেটাকে তোমরা এভাবে লিখতেছো ddt অফ s, আর v/t মানে বেগের পরিবর্তনকে যে আমরা ত্বরণ লিখতেছি, তাহলে ত্বরণ আসবে ddt অফ v। তার মানে বেগকে ডিফারেন্সিয়েট করলে তুমি ত্বরণ পাবা। একটুকুই তোমাদের গতিতে যে কনসেপ্ট ইউজ হবে না, একটুকুই যে সরণকে ডিফারেন্সিয়েট করলে তুমি বেগ পাবা, বেগকে ডিফারেন্সিয়েট করলে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে তুমি ত্বরণ পাবা। বুঝা গেছে? তো এখন খেয়াল করে দেখো, আমাদেরকে এখানে বের করতে বলছে ত্বরণ। ওকে ত্বরণ, বাট এখানে দেওয়া আছে সেই সরণ। তো সরণ দেওয়া থাকলেও তুমি আগে বেগ বের করবা, ঠিক আছে? যে তুমি বেগ কি শিখছো, বেগ হচ্ছে ddt অফ s। ওকে, তাহলে দেখো ddt s কত দেওয়া, 3t কিউব 7t স্কয়ার 14t প্লাস 8, যা আছে সব উঠাইলাম। এখন দেখো আমরা তো শিখে গেছি যে এখানে দেখো যতগুলো পদ আছে প্রত্যেকটাকে আমরা ডিফারেন্সিয়েট করে দিব। এই যে ddt, এখানে কি আছে 3t কিউব। ওকে, পরে দেখো ddt, এখানে কি আছে 7t স্কয়ার। ওকে, তারপরে দেখো ddt
14t। এরপরে তো দেখো ddt অফ 8। ওকে, এখন দেখো এখানে দেখো t এর সাপেক্ষে t আসছে, ওকে একটা কনস্ট্যান্ট আছে সামনে, কনস্ট্যান্টটাকে সামনে আনবো। ওকে, এখন আমরা জানি কি ফাংশনের কিভাবে হবে, ফাংশনের উপর যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা সামনে আসবে, আর এখন এই পাওয়ারটা 1 কমে যাবে, অর্থাৎ 3 থেকে 1 কমলে 2 হয়ে যাবে। ওকে, এখানে দেখো t এর সাপেক্ষে এখানেও t আছে, তো কনস্ট্যান্ট আছে একটা, কনস্ট্যান্টকে সামনে আনলাম। ওকে, এখন দেখো t এর পাওয়ার কত 2, ওই 2 সামনে আসবে গুণ আকারে। ওকে, এখন 1 কমে যাবে, তো 2 থেকে 1 কমলে 1 হয়, সেটা লেখার দরকার নেই। t এর সাপেক্ষে করতেছো, t আছে। ওকে, তো কনস্ট্যান্ট বাইরে আসলো, আর আমরা জানি শুধু t কে ডিফারেন্সিয়েট করতে হবে, অ্যানসার 1। ভুলে গেলে আবার, যদি ভুলে যাও, ভুলে গেলে এই যে আবার এই কনসেপ্টটা দেখো, যে শুধু x টু দি পাওয়ার 1, মানে শুধু x কে ডিফারেন্সিয়েট করলে হবে 1। এই যে এখানে আমরা করছিলাম যে শুধু t কে ডিফারেন্সিয়েট করছিলাম, এটা কত ছিল 1। ওকে, সেম এটাই যে শুধু t কে ডিফারেন্সিয়েট করলে এখানে आंसर কত আসবে 1। আর এখানে দেখো t, এখানে t নাই, তার মানে পুরোটাই কনস্ট্যান্ট। মনে করো তো কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, আন্ডার, তাই না? তো 0। তো এটা একটু সলভ করে দেখো, তো 3 × 9 9t²। ওকে, তারপরটা দেখো 7 × 14 14t। এখানে দেখো 14 1 কে 14, আর শূন্য লেখার দরকার নাই। এইটা তুমি পেলা v এর একটা, t এর সাপেক্ষে v কে তুমি লিখতে পারলা, বাট তোমার কাছে চেষ্টা তো ত্বরণ। এখন তুমি আবার লিখবা যে ত্বরণ হচ্ছে ভাইয়া ddt অফ v। বুঝছো, বেগকে এখন ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, তাহলে ddt অফ v, v কি শিখছো দেখো তো, v তোমার কাছে আসছে এই যে এই জিনিসটা, দেখো এই জিনিসটা হচ্ছে তোমার কাছে v, 9t² প্লাস 14t, 9t² প্লাস 14t। ওকে, প্লাস 14, ঠিক আছে? কোন ক্যালকুলেশন মিস্টেক গেলে আই এম সরি, মানুষ মাত্রই ভুল। আচ্ছা যাই হোক, এখন দেখো এখানে যতগুলো পদ আছে প্রত্যেকটাকে আমরা তাহলে ডিফারেন্সিয়েট করে দিব, যে ddt অফ 9t², তাই না? ওকে, তারপরে তো দেখো ddt অফ 14t প্লাস ddt, এরপর হচ্ছে যে 14। দেখো বুঝছো কিনা, প্রত্যেকটাকে হচ্ছে ডিফারেন্সিয়েট করা হচ্ছে। তো এখন দেখো কনস্ট্যান্ট বাইরে আসবে। ওকে, তো t এর পাওয়ার 2, তাহলে এই 2 সামনে আসলো, এখন 2 থেকে 1 কমলে 1 হয়, যেটা লেখার দরকার নেই। ওকে, এখন দেখো t এর সাপেক্ষে t আছে, তো কনস্ট্যান্ট যে বাইরে আসলো, আর আমরা জানি শুধু t কে ডিফারেন্সিয়েট করলে হবে 1। ওকে, আর এখানে শুধু কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট করলে হবে 0 বার। তাহলে এখানে দেখো 9 × 18, 18t, 14 1 কে 14। আর তো কিছু করা যাবে না, এই হচ্ছে কি আমাদের ত্বরণ। এটা হচ্ছে যে কোনো সময়ের ত্বরণ, মানে t এর যে কোনো সময়ের ত্বরণের সমীকরণ হচ্ছে এইটা। যেমন হচ্ছে কি দেখো, যে কোনো সময়ের সরণ, তুমি যদি ধরো তোমাকে এই s দিয়ে বললো যে 10 সেকেন্ড সময়ের সরণ কত, তাহলে t এর মান এই সমীকরণে বসে দিলেই তুমি সরণ পেয়ে যাবা। বুঝছো? তারপর কি আগের অঙ্কে আমরা কি করলাম, আগের অঙ্কে আমরা করলাম হচ্ছে কি, তোমাকে 2 সেকেন্ডে বেগ জানতে চেয়েছে, যে 2 সেকেন্ড পরে বেগটা কত। তো তোমাকে আগে বেগের সমীকরণ বের করতে হয়েছে, এই যে বেগের সমীকরণটা পেয়েছো, ওইখানে তারপর t এর মান 2 বসে দিয়ে ওই সময়ে বেগটা পেয়ে গেছো। ঠিক একইভাবে তোমাকে এখন কি বলছে, ত্বরণ বের করতে, তাই না? যে 1 সেকেন্ড পরে ত্বরণ, তো তোমাকে আগে দেখছো, আগে ত্বরণের এই যে t এর সাপেক্ষে যে কোনো সময়ের জন্য আগে ত্বরণের সমীকরণ বানাইতে হয়েছে। এখন তুমি লিখবা a, যে t = 1 হলে 1 সেকেন্ড, তাহলে এখানে t এর ভ্যালু 1 বসাবা, 1 প্লাস 14, তাহলে 18 1 কে 18, এই হচ্ছে গিয়ে 14। তো কত হয়, 18 আর 10 মিলে হয় 28, ঠিক বলছি? 18 10 মিলে 28, 28 আর 4 মিলে 32, আর একক কি হবে, মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হচ্ছে গিয়ে প্রসেস। আশা করি তোমরা এই জিনিসটুকু বুঝতে পারছো। এখন তোমাদের কনসেপ্ট কি আসবে জানো, যোগজীকরণের কনসেপ্টটা। কিসের কনসেপ্টটা? যোগজীকরণের কনসেপ্টটা। এই যোগজীকরণের কনসেপ্টটা হচ্ছে কি, আমরা তো অন্তরীকরণ একটু দেখলাম যে সূত্রগুলো কিভাবে ইউজ হবে, যা দেখেছে এগুলাই তোমাদের বারবার ইউজ হবে ফিজিক্সের ক্ষেত্রে। এখন যোগজীকরণ তোমাদের কিভাবে ইউজ হবে, তো এইটা বোঝানোর জন্য আমি তোমাদের কাজ ক্ষমতা শক্তির হেল্প নেব। কিসের হেল্প নেব? কাজ ক্ষমতা শক্তির হেল্পটা নিব। আমি তোমাদের হচ্ছে স্প্রিং এর অঙ্ক যখন পড়াইতাম 9-10-এ, আমাদের যে ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, ওইখানে আমি কিন্তু পরিবর্তনশীল বল নিয়ে অনেক কথাবার্তা বলতাম। তোমরা যখন হচ্ছে সাপোজ তোমাকে বললো একটা বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ হওয়ার কারণে ওই বস্তুটার সরণ হচ্ছে 2 মিটার, এখন তোমাকে বললো যে কাজ কত। এই যে যখন তোমাকে এরকম একটা ফিক্সড বল দিয়ে দেয়, তার মানে হচ্ছে কি, যে বস্তুটার যে সরণ হচ্ছে পুরা রাস্তা ধরে যে সরণ হইলো, যে 2 মিটার রাস্তা, যে ধরো এখান থেকে এই পর্যন্ত 2 মিটার,
হ্যাঁ এখান থেকে যে এখান থেকে আসছে এই বস্তুটার উপরে যে বল প্রয়োগ হয়েছে সবসময় 10 নিউটন বলই আসে। এই বস্তু যখন এখানে ছিল তখনও 10 নিউটন বল অ্যাপ্লাই হয়েছে। এই বস্তুটার সরণ যখন এতটুকু, দেখো ওর যখন এতটুকু সরণ তখনও 10 নিউটন বল অ্যাপ্লাই হয়েছে। ওর যখন এতটুকু সরণ তখনও 10 নিউটন বলই অ্যাপ্লাই হচ্ছে। ওর যখন এতটুকু সরণ তখনও ফাইনালি ওর উপর 10 নিউটন বলই অ্যাপ্লাই হইতে হইতে আসছে। এটা হচ্ছে কি ধ্রুব বল দ্বারা কৃত কাজ। এটা হচ্ছে কি ধ্রুব বল দ্বারা কৃত কাজ। এই টাইপের যদি দিকের কোনো চেঞ্জ না থাকে তখন আমরা এটা কি শিখছি ছোটকালে বলতো W = Fs। বাট যদি এমন হয় যে তোমার বলটা কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে সময়ের সাপেক্ষে বা সরণের সাপেক্ষে, হ্যাঁ যে এই 10 নিউটন বল না এমনটা না। এটা নরমালি স্প্রিং এর অঙ্কগুলো যখন আমি করতাম তখন আর কি বলতাম যে ধরো এটা একটা স্প্রিং এর সাম্যাবস্থা। তো দেখো একটা স্প্রিং কে যখন আমি এরকম প্রসারিত করব, দেখো আমি প্রসারণ করে ফেলছি। আমি যখন এটাকে আরো প্রসারিত করতে যাব, খেয়াল করো এইখানে দেখো সাম্যাবস্থান থেকে দেখো ওর একটা সরণ হইছে x1, দ্বিতীয়টার ক্ষেত্রেও একটা সরণ হইছে x2। তো x1 এর ক্ষেত্রে যদি আমার f1 বল প্রয়োগ করা লাগে বাহ্যিক বল, x2 এর ক্ষেত্রে আমাকে বাহ্যিক বল f2 প্রয়োগ করা লাগবে। ডেফিনেটলি f1 আর f2 এখানে সেম না, f2 টা বেশি সরণের জন্য বেশি বল প্রয়োগ করা লাগছে। তার মানে যখন সরণের পরিবর্তনের সাপেক্ষে বা সময়ের সাথে যাই বলো না কেন যে তুমি যে সরণ টরণ ঘটাচ্ছ তোমার যদি বলের মানটা পরিবর্তন হয়ে থাকে সেটা হচ্ছে পরিবর্তনশীল বল। ঠিক আছে, তা আমি যদি এটা একটা গ্রাফের মাধ্যমে দেখাই যে ধরো এখান দিয়ে আমি বোঝাচ্ছি সরণ, ঠিক আছে, আর এখান দিয়ে আমি বোঝাচ্ছি হচ্ছে গিয়ে বল। তো এই দেখো আমার যদি গ্রাফটা এমন হয় এটা হচ্ছে ধ্রুব বল। এটা কি বল? ধ্রুব বল। খেয়াল রাখো এটা কি বল? ধ্রুব বল। মানে ধরো বস্তুটা সরণ যখন এখানে ছিল x1, যে ধরো x যে কোনো একটা জায়গায় ছিল এই জায়গায়, এখন বস্তু গেছে এখানে অথবা এখানে, হ্যাঁ যে ধরো ওর একটা সরণ ঘটছে, ইনিশিয়াল সরণ হইছে x1 সরণে ওর বলের মান হচ্ছে কথার কথা 10 নিউটন। খেয়াল করো এই আরেকটু সরণ বৃদ্ধি পেয়েছে বল 10, আরেকটু সরণ বৃদ্ধি পেয়েছে বল 10, আরেকটু সরণ বৃদ্ধি পেয়েছে বল 10, যাই হোক না কেন বল 10। এই যে x2 পর্যন্ত বল কি আসবে? 10ই আসবে। বুঝা গেছে? তো এখন তুমি যদি x1 আর x2 এর মধ্যে কৃত কাজ বের করতে চাও, কৃত কাজ এই যে তুমি কি শিখছো যে বল আর সরণের গুণফল, তাই না? যে বল আর এখানে সরণটা দেখো যে সরণের পরিবর্তনটা কি হতো x2 - x1 না, সরণের পরিবর্তন এই যে এতটুকু এখান থেকে যে এতটুকু গেছে। তো তোমাকে এই দেখো এই পুরা x2 থেকে এই x1 কে কি করতে হবে? কাট করতে হবে। এতটুকু x2 এতটুকু x1 কে কাট করলে তুমি সরণের পরিবর্তন পাবা x2 - x1। এটাকেই ডাইরেক্ট x লেখো তোমরা আর কি, এই যে s বা x লেখো। ওকে, তো তুমি তো শিখছো যে কৃত কাজ হচ্ছে বল আর সরণের গুণফল, এই যে ডেল x, x2 - x1 ডেল x পরিবর্তন আর কি। এটার সাথে এই যে বলের ভ্যালুটা গুণ করলেই হবে। তো দেখো w, এটা w, তো w কি? f * ডেল x। তো এটা কিছুটা এরকম ডেল x মানে x2 x1, এই দেখো x2 x1 আর এটা f এর ভ্যালু কিছুটা দেখো যে দৈর্ঘ্য প্রস্থের মতন হয়ে গেছে, তাই না? এই দেখো আমরা তখন এই যে এই শেপটা পাবো, দেখো দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এই দেখো এই হচ্ছে দৈর্ঘ্য যে 10 বা বল, আর এই দেখো এই x। তো দৈর্ঘ্য ইনটু প্রস্থ গুণফলটা এখানে একটা আয়ত আকৃতির মতন শেপ আসছে, ওই আয়ত আকৃতির ক্ষেত্রফলটাই হচ্ছে কৃত কাজ। বাট এইটা তো ভাইয়া ধ্রুব বলের জন্য, কি বলের জন্য? ধ্রুব বল। বাট আমার বলটা তো ভাইয়া যদি তেরা বেঁকা হয়, এই দেখো এটা হচ্ছে বল, এটা হচ্ছে গিয়ে সরণ। অর্থাৎ এই যে খেয়াল করে দেখো এটা ছিল x1 আর এখানে যা আসছে এটা হচ্ছে x2 বা xi xf লেখো, xi আর xf। শুরুতে এতটুকু সরণ ছিল, এখন এতটুকু সরণ আমি ঘটাইছি। এই যে আমি এই শুরুর এতটুকু সরণ থেকে এতটুকু সরণ যে ঘটাইছি এটাই হচ্ছে আমার কি ডেল x। বুঝো, এটা হচ্ছে কি ডেল x। এই ডেল x সরণ এখন লিখলাম না, এই সরণের জন্য এখন দেখো আমার কিন্তু এক এক সময় বলের ভ্যালু এক এক রকম। দেখো এই যে এই সময় আমার বল ছিল হচ্ছে ধরো এইটা, বাট যখন আমি এইখানে গেছি এখানে দেখো আমার বলের মানটা কিন্তু এই যে ডিফারেন্ট, তাই না? যে বলে এটা যদি 10 হয় এখন কিন্তু 10 এর থেকে বেশি। বুঝাইতে পারছি? তো আমার কিন্তু এক এক সময় এক এক রকম বল অ্যাপ্লাই হইছে। বাট তারপর আমি তোমাকে বলতেছি যে না আমাকে x1 আর xi বা xf এর মধ্যে কৃত কাজ বের করে দাও। তো বুঝতে তো পারছো এখানে যে ক্ষেত্রফলটা জেনারেট হইতেছে, সেটাই কি তোমার কৃত কাজ। একই কনসেপ্ট এখানেও আসবে, এখানে যে ক্ষেত্রফলটা জেনারেট হচ্ছে, হ্যাঁ যে এতটুকু যে ক্ষেত্রফলটা জেনারেট হইলো এই ক্ষেত্রফলটাই হচ্ছে গিয়ে তোমার কৃত কাজ। বুঝছো? বাট ক্ষেত্রফল কিভাবে বের করবা? এই যে এখানে ক্ষেত্রফল বের করার কনসেপ্টটাই তো তোমার ইন্টিগ্রেশনের কনসেপ্ট না?
এটাই তো তোমার ইন্টিগ্রেশনের কনসেপ্ট। তো তখন আমরা কি করি জানো, তখন আমরা এগুলাকে এরকম ছোট ছোট ভাগে ভাগ করা শুরু করে দিই। ঠিক আছে, এই যে মাঝখানেটার দিকে তাকাও, এই যে এখানে এতটুকু আমরা এরকম ধরো ভাগ করলাম, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করলাম ডেল এক্স। হ্যাঁ, এমন ভাবে ভাগ করলাম যেন এই ডেল এক্স আর উপরে এটা যেন কি হয়ে যায়, একটা আয়তক্ষেত্র হয়ে যায়। বুঝে গেছে? ওকে, তো আমি যদি এরকম একটা ক্ষুদ্র একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে মেজার করতে পারি, এরকম আয়তক্ষেত্র আমি যতগুলো এখানে বানাইতে পারবো, এরকম যতগুলো আয়তক্ষেত্র আমি বানাইতে পারবো, প্রত্যেকটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা যোগ করলেই পুরাটার ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তো তুমি আমাকে জাস্ট এই ছোট্ট একটা আয়তক্ষেত্র, যেমন এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি লিখবা, এই যে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হবে তো, তাই না? ওকে, তার মানে এই যে ছোট্ট একটা অংশের যে কৃতকাজটা, এটাকে আমি লিখলাম W1 দিয়ে, ঠিক আছে? W1 এই যে জাস্ট এতটুকু অংশের কৃতকাজ। তাহলে এই এতটুকু অংশে কতটুকু বল প্রয়োগ হয়েছে, তো ধরলাম F1 পরিমাণ বল প্রয়োগ হয়েছে, আর এই হচ্ছে ডেল এক্স। তো এরকম করে ঠিক পাশে আরেকটা আয়তক্ষেত্র তোমাকে চিন্তা করতে হবে, সেটার ক্ষেত্রেও তোমার রেজাল্টটা কি আসবে, ডেল এক্স। যে এই সবসময় পরিবর্তন হবে ডেল এক্স, যে ক্ষুদ্র পরিবর্তন, ডেল এক্স কত ক্ষুদ্র, জিরোর কাছাকাছি, বাট সেইখানে তোমার কত বল প্রয়োগ হয়েছে সেইখানে চিন্তা করতে হবে, তাহলে F2 পরিমাণ বল প্রয়োগ হয়েছে। এখন তুমি হয় যদি বলো যে না ভাইয়া আমি পাশের যে আয়তক্ষেত্র সেখানেও আমি F1 চিন্তা করবো, তোমার যদি সবগুলাই F1 বল তৈরি হয়, তাহলে তো ভাইয়া তোমার তো এই যে এরকম আসবে, তাই না? প্রত্যেকটা ধরো যেখানে যতগুলো আয়ত, এই আয়তর এই বলটা যদি F1 হয়, পাশের আয়তন বলটা যদি F1 হয়, পাশের আয়তনের বলটা যদি F1 হয়, তাহলে তো এটা ভাই এরকম স্ট্রেট লাইন আসতো। তোমার তো এখানে স্ট্রেট লাইন আসছে না, ঢেউ আসছে, তার মানে বল কিন্তু চেঞ্জ হয়েছে। এই কারণে হচ্ছে আমরা যে পাশের যে আয়তক্ষেত্র তার ক্ষেত্রফল যখন মাপবো, সেইখানে আমরা চিন্তা করব তার প্রযুক্ত বলটা হচ্ছে F2 আর এটা হচ্ছে ডেল এক্স। এরকম করে তোমাকে আরো চিন্তা করতে হবে, তাহলে আরেকটা আয়তক্ষেত্র হবে, সেটার কৃত কাজ হবে ডেল 3, সেটা আসবে F3 ইন্টু ডেল এক্স। দেখছ আমার কিন্তু বল চেঞ্জ হচ্ছে। এরকম ভাবে ভাই n সংখ্যক তোমাকে কি চিন্তা করতে হবে, আয়তক্ষেত্র আছে, n সংখ্যক কি আছে বলতো, আয়তক্ষেত্র আছে। তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমরা কৃত কাজ পাবো, W1 W2 W3 W4 করে 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 আমরা অনেকগুলো পাবো। তাহলে আমাদের মোট কৃত কাজ, এই যে W, সেটা কি আসবে, পুরাটার কৃত কাজ সেটা আসবে W1 W2 W3 প্লাস ডট 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 প্লাস WN পর্যন্ত, যতগুলা তুমি বানাইতে পারো, অনেকগুলা। এই W1 জিনিসটা খেয়াল করো, এটা হবে হচ্ছে F1 ইন্টু ডেল এক্স। W2 খেয়াল করো, এটা হবে F2 ইন্টু ডেল এক্স। এই যে এখানে যে ভ্যালুগুলা লিখছি, W1 W2 W3, ঠিক আছে? এরকম করে ডট 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 ডট। দেখো W1 হলে F1, W2 হলে F2, W3 হলে F3 হবে, তো WN হলে কি আসবে, FN ইন্টু ডেল এক্স। এখানে একটু অনেকগুলা পদ, প্রত্যেকটা পদের মধ্যে ডেল এক্স কি আছে, তাহলে আমরা ডেল এক্সটাকে কমন নিয়ে আমরা এখানে লিখতে পারি F1 প্লাস F2 প্লাস F3 প্লাস ডট 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 প্লাস FN ইন্টু ডেল এক্স লেখা যায়। তো তোমরা এখানে বুঝতেছো, এখানে তোমাকে যোগ করতে হচ্ছে, এখানে তোমাকে কি করতে হচ্ছে, যোগ করতে হচ্ছে। তো তোমরা পরিসংখ্যান যারা পড়ে আসছো, অবশ্যই সবাই পড়ে আসছো, তো তোমরা জানো এইরকম একই জিনিস বারবার যোগ করা, এটাকে আমরা সামেশন ফরম্যাটে লিখতে পারি, সামেশন ফরম্যাটে লিখতে পারি। এখানে আমরা একটা চলক দিয়ে লিখতে পারি যে k এর ভ্যালু শুরু হবে 1 থেকে n পর্যন্ত। এই যে এই কথাটাই মানে বোঝাচ্ছে যে k এর ভ্যালু 1, এখানে k লিখছি, এটা k এর ভ্যালু 1 বলতে যে F1, দ্বিতীয় পদ হবে F2, 3 নম্বর পদ হবে F3, 4 নম্বর পদ হবে F4। এরকম তুমি এটা নিচের দিকে তাকাতে হয় যে কত থেকে স্টার্ট করবা, 1, এখানে k এর ভ্যালু 1 দিয়ে দিছি না, তার মানে প্রথম পদই হবে 1, দ্বিতীয় পদ হবে 2, 3 নম্বর পদ হবে F3, 4 নম্বর পদ হবে F4। এরকম করে করে কত পর্যন্ত, যে উপরে আমি লিখে দিয়েছি n পর্যন্ত হবে এই f কে, আর এটাকে লেখা হবে ডেল এক্স। এখন তুমি আমাকে একটা কথা বলো, এই ডেল এক্স ভাইয়া কেমন? এই ডেল এক্স হচ্ছে শূন্যের কাছাকাছি। তুমি যত শূন্যের কাছাকাছি পরিবর্তন নিবা, ডেল এক্স যত শূন্যের কাছাকাছি হবে, আমরা জানি তত নিখুঁত আয়তক্ষেত্র তৈরি হবে। যত নিখুঁত আয়তক্ষেত্র তৈরি হবে, আমাদের পুরো ক্ষেত্রফলটা তত পারফেক্ট আসবে। তো ডেল এক্স হইতে হবে ভাইয়া শূন্যের কাছাকাছি, শূন্যের কাছাকাছি। এই যে শূন্যের কাছাকাছি, এইটাকেই তখন আমরা এইভাবে লিখি যে লিমিট
লিমিট del x টেন্ডস টু 0, সামেশন এই যে পরে এটা সামেশন k ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত fk del x, বুঝা গেছে? এই যে শূন্যের কাছাকাছি আমি del x এর পরিচয়টা বাংলায় লিখছি এখানে, এইটাকে লিমিট এভাবে লেখা হয়। আর এই পুরো জিনিসটা কি, এই পুরো জিনিসটাকে, এই হোল জিনিসটাকে বুঝো, এই হোল জিনিসটাকে পরবর্তীতে আমরা সুন্দরভাবে ক্যালকুলাসের ভাষায় এভাবে লিখি। ক্যালকুলাসের ভাষায় আমরা তখন এই জিনিসটাকে এভাবে লিখি ইন্টিগ্রেশন। এই দেখো এই সামেশন চিহ্নটা থেকে এখানে একটা বড় হাতের এস, বড় একটা এস, এটা ইন্টিগ্রেশন সিম্বল এফ। আর দেখো এই যে লিমিট del x টেন্ডস টু 0, এই del x এই পুরো জিনিসটা, হ্যাঁ এই পুরো জিনিসটাকে একবারে dx লেখা হয়, আর কিছু না, f dx। বুঝা গেছে? এখন দেখো আমরা কতটুকুর মধ্যে চাচ্ছি, দেখো এতটুকু x i থেকে xf পর্যন্ত, এই যে আমরা এতটুকু জায়গা থেকে এতটুকু জায়গার মধ্যে ক্ষেত্রফলটুকু চাচ্ছি, তো ওইটা তোমাকে বলে দিতে হবে। তুমি যে n টুকরা যে করছো, n টুকরা করছো কতটুকু, এই যে এখান থেকে এর মধ্যেই তো n টুকরা করছো, নাকি এর বাইরে গেছো, নাকি এর আগে শুরু করছো? না, তুমি এখান থেকে এর মধ্যে n টুকরা করছো, তো এই n টুকরা করছো তুমি কি xi থেকে xf পর্যন্ত, আর এইটাকেই তোমার কি বলা হয়, কৃত কাজ। তাহলে ফাইনালি আমরা এখানে আসতে পারি যে সুতরাং কৃত কাজ w হচ্ছে f dx। সুন্দর হয় না? আমার ইন্টিগ্রেশন চিহ্ন সুন্দর হয় না? f dx xi থেকে xf পর্যন্ত। বুঝতে পারছো? এখানেই তোমাদের হচ্ছে ইন্টিগ্রেশনের কনসেপ্টটা চলে আসে। এখন তোমাদেরকে আমি হচ্ছে ইন্টিগ্রেশন শিখাবো এরকম, এই যে যোগজীকরণ, যেটা যোগজীকরণের সূত্র একটু তোমাদের জানতে হবে। ইন্টার কনসেপ্টের জন্য যোগজীকরণের কনসেপ্টটা তোমাদের কিছু লাগবে। ওকে, তো এখন দেখাই যে আমাদের যোগজীকরণের সূত্র কিভাবে ইউজ হয়। যে x টু দি পাওয়ার n যে কোনো একটা ফাংশন থাকতে পারে x এর সাপেক্ষে, দেখো এই dx মানে বুঝবে x এর সাপেক্ষে, তোমার মেইনলি তাকাতে হবে এইটার দিকে, বুঝছো? এই যে এই সামেশন চিহ্ন আর dx মানে বোঝায় কার সাপেক্ষে, তোমার মেইনলি হবে এই f-টা মাঝখানেটা, ঠিক আছে? এখানে তো f দিয়ে ফোর্স বল বোঝাচ্ছি, অন্যটা আমি এখানে ফাংশন থাকবে। ওকে, তো এইটার এখানে দেখো লিমিট আছে, লিমিট থাকলে হিসাবটা একটু ডিফারেন্ট হবে, পরে বলতেছি। আগে দেখো লিমিট ছাড়া ইন্টিগ্রেশনের সূত্রটা কি হবে জানো? এখানে এটা ভগ্নাংশ দিবা, x টু দি পাওয়ার n না, দেখো যার সাপেক্ষে করতেছো এখানে সে আছে, তারপর এক বৃদ্ধি হবে, আর এখানে যে পাওয়ারটা দিছো না সেই পাওয়ারটা নিচে দিয়ে দিবা, আর এখানে একটা প্লাস দিয়ে এখন দাও। কেন দিচ্ছ, কারণ কি, এগুলো পরে পেক্ষা, এখন না, দরকার নাই। বুঝতে পারছো? x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। ওকে, আমরা ডেমো দেখি, বুঝে যাবো কিরকম। ধরো তোমাকে আমি বললাম যে x কিউবের ইন্টিগ্রেশন, ভগ্নাংশ দাও, x এর পাওয়ার বাড়ায় ফেলো x টু দি পাওয়ার 4, আর যেটা দিছো নিচে সেটাই দিয়ে দাও, শেষ। বুঝে গেছে? আচ্ছা, ধরো তোমাকে আমি বললাম যে না, তুমি আমাকে x টু দি পাওয়ার 10 এর ইন্টিগ্রেশন বলো, কি হবে? x এর পাওয়ার বাড়ায় ফেলো x টু দি পাওয়ার 11, ওইটাই নিচে পাওয়ার আকারে দিয়ে দাও, শেষ। ধরো তোমার কাছে আমি বললাম যে শুধু x, দেখো যখন আমরা ডিফারেন্সিয়েশন করতাম শুধু x এর ডিফারেন্সিয়েশন 1 লিখতাম, শুধু x এর ডিফারেন্সিয়েশন 1 লিখছি, মনে না ভুলে গেলে একটু ব্যাকে যে দেখো। তাহলে এখানে খেয়াল করো, এখানে x এর পাওয়ার কিন্তু অলরেডি 1 চলতেছে, তো পাওয়ার আরো এক বেড়ে গেলে হয়ে যাবে কি x স্কয়ার, আর ওটাই পাওয়ার নিচে দিয়ে দিবা। বুঝতে পারছো? এরপর খেয়াল করে দেখো, ডেমো শেষ হয় নাই। যদি আমার কাছে কনস্ট্যান্ট থাকে, যে ধরো 7x টু দি পাওয়ার 8 ইজ ইন্টিগ্রেশন, 7x টু দি পাওয়ার 8 এটা ইন্টিগ্রেশন, এই যে dx তো বোঝাচ্ছে কার সাপেক্ষে, তোমার মেইনলি দেখাতে হবে এতটুকুর দিকে। কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্ট বাইরে আনবা, বাইরে আনছো। এখন এই যে x টু দি পাওয়ার 8 এর পাওয়ার বাড়ায় ফেলো 9, নিচে 9 প্লাস, এই হচ্ছে প্রসেস লেখার। আচ্ছা, অন্তরীকরণের ক্ষেত্রে তোমরা দেখছিলা শুধু যদি কনস্ট্যান্ট থাকে, শুধু যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ওটার রেজাল্ট 0 হয় অন্তরীকরণের ক্ষেত্রে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে খেয়াল করে দেখো, যে ধরো তোমার কাছে আছে কিছু নাই, এই যে এইটাই লেখা, এখানে কিছু নাই, তাহলে এটা অ্যান্সার আসবে x প্লাস। এখন কেন খেয়াল করে দেখো, কিছু নাই মানে কথাটা কি? কিছু নাই মানে এখানে 1 আছে, 0 না, 1 আছে।
1 কে ভাই কিভাবে লেখা যাবে x টু দি পাওয়ার 0 না? তো আমরা ইন্টিগ্রেশনের সূত্র কি শিখছি যে পাওয়ার 1 বেড়ে যাবে, x টু দি পাওয়ার 0 থেকে পাওয়ার 1 বাড়লে কত হবে? 0 থেকে 1 বাড়লে হবে x টু দি পাওয়ার 1 আর নিচে ওই 1 দ্বারা ভাগ। তো x টু দি পাওয়ার 1 মানে শুধু x আর 1 ভাগ তো লেখার দরকার নাই, তার মানে তখন শুধু x হয়ে যায়। তাহলে দেখি তো কে आंसर দিতে পারো এটা, যে ধরো তোমার কাছে আছে 7dx, এখানে তো ফাংশনই নেই। ফার্স্টে ধ্রুবককে তুমি বাইরে আনলা, আর ধ্রুবক বাইরে আনলে এখানে কেউ থাকে না, আর ইন্টিগ্রেশনে কেউ না থাকলেও আমরা জানি একটা x চলক যে ফাংশন যার সাপেক্ষে সে চলে আসবে, 7x + c। এই হচ্ছে আমাদের কনসেপ্টটা, বুঝা গেছে? আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটু এটা দিয়ে দিই যে লিমিটের মধ্যে থাকলে, যে তোমাকে ইন্টিগ্রেশনে যদি লিমিট দিয়ে দেয় যে এইখান থেকে সীমাস্ত মান, নিম্ন সীমা উচ্চ সীমা দেওয়া থাকলে তখন হিসাবটা কি থাকবে, ঠিক আছে? নিম্ন সীমা ও উচ্চ সীমা দেওয়া থাকলে এই সব হিসাব তোমরা ইন্টারের যে ক্যালকুলাস পার্ট আছে তখনই শিখে ফেলবা। আমি একটু এটা দেখাই দিই যে আমাদের রেজাল্টটা কি হবে। যে ধরো তোমাকে আমি বললাম যে x² এর ইন্টিগ্রেশন করতে হবে কত থেকে কতর মধ্যে, 2 থেকে 5 এর মধ্যে, 2 থেকে 5 এর মধ্যে। ওকে, তো x² না, তোমাদের একটা সহজ জিনিস দেখাই যে শুধু x এর ইন্টিগ্রেশন, ঠিক আছে? শুধু x এর ইন্টিগ্রেশন 2 থেকে 5 এর মধ্যে। ফার্স্ট অফ অল তোমরা কি এই ফাংশনটা কি চেনো? x ইকুয়াল শুধু x এর ফাংশন শুধু x। দেখো ফাংশন বলতে তোমরা ছোটকালে শিখছো ফাংশনকে আমরা এভাবে লিখতে পারি, এখানে যেটা থাকবে সেটাই হচ্ছে ফাংশন। আর এটা বারবার আমি বলতাম যে দেখো ম্যাথ কর্নার অফ f অফ x আমরা y লিখতে পারি, y ইকুয়াল টু x। তোমরা যদি একটু চালাক হও তাহলে চেনা উচিত যে y ইকুয়াল টু x মানে ভাই এই যে মূল বিন্দুগামী এই সরলরেখাটা। তো এখন আমি 2 থেকে 5 এর মধ্যে ক্ষেত্রফল জানতে চাচ্ছি, 2 থেকে 5 এর মধ্যে, তার মানে দেখো এই যে x এর ভ্যালু 2, এখানে 5 মোটামুটি এখানে হবে। এই যে এই ক্ষেত্রফলটুকু আমি জানতে চাচ্ছি, এই যে ট্রাপিজিয়াম আসছে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এখন ক্যালকুলাস আমাকে কি করে দিবে জানো? ক্যালকুলাস ফার্স্টে তোমাকে এইটা বের করে দিবে যে তোমাকে টোটাল এই ক্ষেত্রফলটা দিবে, দেন তোমাকে এই ক্ষেত্রফলটুকু দিবে। তার মানে দেখো এই টোটাল ক্ষেত্রফলটা থেকে আমি যদি এই ক্ষেত্রফলটুকু কাট করে দিই, কাট মানে কিন্তু বিয়োগ, তাহলে আমি এই মাঝখানে ক্ষেত্রফলটুকু পেয়ে যাব। বুঝা গেছে? তো এইখানে এই যে লিমিট দেওয়া থাকলে মানে নিম্ন আর আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া থাকলে ক্যালকুলাসের ক্ষেত্রে কি হবে, তুমি ফার্স্টে এটা সূত্র লিখবা যে শুধু x থাকলে কি হয়, শুধু x থাকলে কি হয়। দেখো এই যে আমি দেখাইছি শুধু x থাকলে হবে x²/2। ওকে, তো তুমি আগে রেজাল্টটা লিখলা ইন্টিগ্রেশন সূত্র অনুসারে, প্লাস c দিতে হবে না, আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া থাকলে প্লাস c লাগবে না। ওকে, এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কি করব, এই যে আপার লিমিটটা এই যে উপরে, লোয়ার লিমিটটা নিচে। এখানে মাত্র কি বললাম, ক্যালকুলাস তোমাকে কি করবে, যে আপার লিমিট এখানে 5 লিখছে না, মানে টোটাল 5 পর্যন্ত ক্ষেত্রফলটা দিবে। হ্যাঁ, এই যে এই রেখাটা এই যে x এর সাথে দেখো x মানে x অক্ষ আর y মানে এটা, x = 5 মানে এই যে এতটুকু ক্ষেত্রফল, এই যে সাদা অংশের ক্ষেত্রফলটুকু দেবে। আর যখন 2 ইউজ করব তখন এই যে x এর সাথে 2, x এর 2 এখানে, আর ফাংশনটা এটা যে 2 এর সাথে এটা এতটুকু ক্ষেত্রফল দিবে। তো এই পুরো ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বাদ দিলে মাঝখানে ক্ষেত্রফলটা পড়ে থাকবে। আচ্ছা, তো এইটা আমি এটা লিখছি, চিত্র আঁকতে হবে না, তোমাকে মেইনলি এটা করতে হবে। তো এখন খেয়াল করে দেখো x এর ভ্যালু এখানে তুমি 5 বসাই দিবা, এখানে আপার লিমিটটা এখানে ঠাস করে বসাই দিবা। x এর জায়গায় এই যে আপার লিমিট 5, তার মানে দেখো 5²/2, মানে এই যে যখন তুমি যে 5²/2 করছো মানে পুরো ক্ষেত্রফলটা পাইছো। বাট আমরা তো জানি আমার তো লাগবে এইটা, তো এর জন্য মাইনাস। এখন তুমি দেখো 2, এই যে এই জায়গাটাতেই 2 বসাই দাও, যে 2²/2 মানে তোমাকে এখন এতটুকু ক্ষেত্রফল দিছে। আর মাইনাস করা মানে তুমি এখন মাঝখানেরটা পেয়ে যাবা। এইটা এখন ক্যালকুলেটরে যা আসে এটাই তোমার অ্যানসার, তার মানে আসবে 25/2 আর আসবে 16/2। তার 25 আর 16 এর পার্থক্য কত? 9/2। এটাই হচ্ছে অ্যানসার। বুঝা গেছে? আমি যদি আরেকটু সিম্পলিফাই করার চেষ্টা করি তোমাদেরকে, যে ধরো তোমার কাছে আমি বললাম যে এটার ক্ষেত্রফলটা বের করে দাও। কোনটার ক্ষেত্রফল? x dx 0 থেকে 3 এর মধ্যে। দেখো x মানে কি এখানে ফাংশন হিসেবে ইউজ হচ্ছে x, তার মানে y = x। তো y = x এর গ্রাফ তোমরা কিন্তু চেনো। এখন আমি বলছি 0 থেকে 3 এর মধ্যে, দেখো 0 তো মূল বিন্দু, তার 3 মনে করো এখানে। তাই দেখো এই যে ক্ষেত্রফলটা 0 থেকে এখানে কি এই ক্ষেত্রফলটা তৈরি হয়েছে না, একটা সুন্দর একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এখানে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো এখানে খেয়াল করে দেখো এখানে এতটুকুর ভ্যালু হচ্ছে 3,
তার মানে দেখো x এর ভ্যালু যদি 3 হয় y এর ভ্যালু কি হবে দেখো 3, তার মানে দেখো x এর ভ্যালু যখন 3 তখন দেখো y এর ভ্যালুটাও কি আসবে 3, তার মানে এতটুকু 3। তাই এই হচ্ছে ভূমি আর এই হচ্ছে উচ্চতা, তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এইটাই হচ্ছে অ্যানসার। এখন দেখো ক্যালকুলাস আমাকে একই অ্যানসার দিবে কিভাবে। আগে আমি এটা সূত্র ইউজ করব যে এখানে x এর পাওয়ার 1 ইন্টিগ্রেশন মানে x এর পাওয়ার 1 বেড়ে যাবে, বেড়ে x স্কয়ার আর ওইটাই নিচে ভাগ আকারে আসলো। এখন দেখো এই হচ্ছে আপার লিমিট, এই হচ্ছে লোয়ার লিমিট। চোখ বন্ধ করে x এর ভ্যালু এখন 3 বসাই দিব, 3 স্কয়ার বাই 2 মাইনাস চোখ বন্ধ করে x এর ভ্যালু এখন 0 বসাই দিব, 0 স্কয়ার বাই 2। তো এটা আসবে 9 বাই 2 মাইনাস 0, 0 বাই 2 মানে কত 0, বাদ দাও, এটাই आंसर। তাহলে 9 বাই 2, খেয়াল করো এখানে কি आंसर আসে 3 3 9, 9 বাই 2। তো এখন তুমি যখন ফাংশনের চেহারা জানবা মানে গ্রাফ চিনবা তখন তো ক্ষেত্রফল বের করতে গেলে ঝামেলা হয় না। বাট আমাদেরকে দেখো যখন আমি তোমাকে হুট করে একটা উগান্ডা মার্কা গ্রাফ দিয়ে দিব তখন কিন্তু তুমি প্যারা খাবা, যে আমি তোমাকে বললাম যে 2 থেকে 6 এর মধ্যে ক্ষেত্রফল বের করো, তুমি কিন্তু গ্রাফ খুঁজে পাগল হয়ে যাবে। তো যাই হোক দেখো এটা ক্যালকুলাসে কত ইজিলি করে ফেলবো, এই যে সূত্র কি x টু দি পাওয়ার 6 বাই 6, তাই না, পাওয়ার 1 বাড়বে নিচে পাওয়ারটা আসবে। ওকে এখন কি হবে, এখন হবে দেখো এই যে আপার লিমিট লোয়ার লিমিট, x এর ভ্যালু আপার লিমিট বসে দাও 6 টু দি পাওয়ার 6 বাই 6, ঠিক আছে না, মাইনাস এখন লোয়ার লিমিট বসে দাও যে x এর জায়গায় লোয়ার লিমিট 2 টু দি পাওয়ার 6 বাই 6। এইটা ক্যালকুলেটরে যা আসবে এটাই তোমার অ্যানসার। এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের কাজ। যদি তোমরা বুঝে থাকো তাহলে দেখি আমরা একটা অঙ্কের মধ্যে যাই। এখানে খেয়াল করে দেখো সুন্দর একটা অঙ্ক আছে, যে দেখো এখানে বলছে এত মানের একটা বল, এই যে দেখো এখানে যে বলের কথাটা লিখছে, দেখো তো এখানে যে বলের কথাটা লিখছে এই বলটা তোমাকে দেখিয়ে চিনতে হবে এটা একটা পরিবর্তনশীল বল। এটা কেমন বল, এটা একটা পরিবর্তনশীল বল। কেন, কারণ দেখো এখানে x এর ভ্যালু তুমি যখন 1 বসাবা দেখো তুমি একটা মান পাবা ক্যালকুলেটরে, বসাও এখানে পুরো সব জায়গায় x এর ভ্যালু 1 বসাও, তার মানে 1 মিটার সরণের জন্য বল কতটুকু প্রয়োগ হচ্ছে। যখন তুমি দেখবা x এর ভ্যালু এখন 5 বসাই ফেলবা তখন দেখবা বলের মানটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে এক এক রকম সরণের জন্য এক এক রকম বল, মানে ধ্রুব বল দ্বারা কাজ হচ্ছে না, পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল বল দ্বারা কাজ হলে মাথায় রাখবে এখানে ইন্টিগ্রেশনে কিন্তু কাজ আসবেই। তো একটা বল 2 কেজি ভরের একটা বস্তুর উপর একটা ক্ষুদ্র বস্তুর উপর ক্রিয়া করছে এবং বস্তুটিকে বলের দিকে x = 0 অবস্থান থেকে x = 5 অবস্থানে নিয়ে যায়, বলের দ্বারা কৃত কাজ কত। এই দেখো আমরা জানি কি বলো তো, বলো তোমাদেরকে মাত্র কি শিখাইলাম, কৃত কাজ w, এটা কি হবে ইন্টিগ্রেশন f dx, ইন্টিগ্রেশন f dx। x কে কোনখান থেকে দেখো 0 থেকে 5 এর মধ্যে, x এর ভ্যালু যে 0 থেকে 5 এর মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা ভালো কথা, এখন দেখো এই যে 0 থেকে 5 এর মধ্যে এই f যেটা, f কত, এই দেখো এটা 7 minus 2x plus 3x square, f এর ভ্যালুটা লিখে দিলাম, এই হলো গিয়ে dx। তো এই লিমিটের দিকে পরে তাকাও, লিমিটের দিকে পরে তাকাও, এখানে কয়টা পদ, একটা দুইটা তিনটা, এই লিমিট সহ প্রত্যেকটা পদে 7 কে এখন ইন্টিগ্রেশন করলাম, ডিফারেন্সিয়েশনে যেভাবে করতেছিলাম প্রত্যেকটা পদকে আমি ডিফারেন্সিয়েট করে করে রেজাল্ট বের করছি। এখানেও সেম, এখানে মাইনাস দেখে মাইনাস, এখন এই যে এই দেখো 0 থেকে 5 এর মধ্যে যে 2x, এই যে dx, dx টা দিতে কিন্তু স্টুডেন্টরা ভুলে যায় ফার্স্ট টাইমে, তোমরা ভুলে যাবে, প্র্যাকটিস করতে করতে চলে আসবে। ওকে এরপর দেখো প্লাস 3x স্কয়ার, এটার ইন্টিগ্রেশন কত থেকে কত, 0 থেকে 5 এর মধ্যে। ওকে এখন দেখো বাকিটা সহজ, এখানে 7 ধ্রুবক, তাই না, ধ্রুবককে তুমি বাইরে নিয়ে আসবা কোনো সমস্যা নাই। এখন দেখো ধ্রুবক বাইরে আসলে এখানে কিছুই থাকে না, ইন্টিগ্রেশনে কিছু না থাকলে आंसर কত আসবে, x আসে, তাই না, তাহলে आंसर কি আসবে, आंसर আসবে হচ্ছে x। এরপর দেখো এই যে থার্ড ব্র্যাকেট আপার লিমিটটা কত 5 আর 0, এই দেখো এই হচ্ছে 5 এই হচ্ছে 0, এই যেখানে মাইনাস। এখন দেখো 2 কে বাইরে নিয়ে আসলাম, দেখো 2 বাইরে নিয়ে আসলাম। ওকে এখন দেখো শুধু x এর ইন্টিগ্রেশন, x এর পাওয়ার এখানে অলরেডি 1, তো আরো এক বের বৃদ্ধি পেলে হয়ে যাবে 2, x টু দি পাওয়ার 2/2, x টু দি পাওয়ার 2/2, এই হচ্ছে লিমিট বসবে, আপার লিমিট লোয়ার লিমিট। এখন দেখো এখানে 3x স্কয়ার, 3 বাইরে নিয়ে আসো, 3 বাইরে নিয়ে আসো, আর x স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কি হবে, x3/3, এই হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট। যদিও এই 2টাকেও বাইরে নিয়ে আসা যায় তাহলে আরো ইজিলি কাট করা যাবে, এই 3টাকেও বাইরে নিয়ে আসা যাবে, ইজিলি কাট করা যাবে, তোমার যে এগুলা প্যারা খাও কোনো দরকার নেই। তুমি এখন দেখো নরমালি এই যে 7, এই যে x এর জায়গায় 5 বসাই দিবা, যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ওকে এখন x এর জায়গায় 5 বসাও, এই যে 5 স্কয়ার বাই 2 মাইনাস এই যে 0 বসাও, এখন 0 স্কয়ার বাই 2,
এক্স আপার লিমিট বসাও, যে 5 কিউব বাই 3, এখানে 0 বসাও, 0 কিউব বাই 3। ওকে, এখন দেখো 5 থেকে 0 গেলে কত হবে? 5, 7 এর সাথে গুণ করো, 7 5 35। এই 0 তো অলরেডি বাদ, তো 5 5 25, আর 2 2 কাটাকাটি যাবে, এটা আসবে শুধু 25। তুমি নিজে চেক করো, হিসাব করো, এটা শুরুতেই বাদ। 5 কিউব মানে কত? 125 না? বলো, 5 কিউব মানে কত হয়? 125। 3 3 এমনিতেই বাদ, এটা যা আসে 35 মাইনাস 25 প্লাস 125। কি করলাম? হ্যাঁ ঠিক আছে, 135, ঠিক আছে 135। এটা কৃত কাজ না, কাজের একক কি? জুল। এই হচ্ছে গিয়ে প্রসেস, বুঝতে পারছো? ওকে, তো তোমাদেরকে আমি একটা এসডব্লিউ দিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করে দিই। তোমাদের এগুলা অনেকগুলাই মাথার উপর দিয়ে যাবে, আমি এটা জানি, বাট এগুলাই যে তুমি বারবার যখন হিট করবা ব্রেনে, সরি নিজের চশমায় বারবার ব্রেনে হিট করতে থাকবা, এই 2 বছরের মধ্যে এগুলা কভার হয়ে যাবে, বুঝতে পারছো? ওকে, তো তোমাদেরকে আমি বললাম যে একটা বলের মান হচ্ছে এইটা, 2x³ মাইনাস 3x প্লাস 5, ঠিক আছে? এত মানের একটি বল একটি বস্তুর উপর প্রযুক্ত হলো বা প্রযুক্ত হয়ে x ইকুয়াল টু 2 অবস্থান থেকে বস্তুটিকে x ইকুয়াল টু 9 অবস্থানে নিয়ে যায়। ঠিক আছে? ওকে, এখন কৃত কাজ নির্ণয় করো। এটাই হচ্ছে তোমাদের অঙ্ক। তো এটা হচ্ছে তোমরা দেখি আমাকে করে দেখাবা কোথায়? স্কুল ম্যাথমেটিক্স ফেসবুক চ্যানেলে। ওকে।